পথে পথে ঈদ আনন্দ, টানা ছুটিতে রাতেও রাজধানী ছাড়েন মানুষ। ট্রেনে যাত্রী চাপ, ভোগান্তি না থাকায় স্বস্তির যাত্রা। বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। স্কুলে লটারি বাদ দিয়ে ভর্তি পরীক্ষায় ফিরলে তা হবে হঠকারী। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। শিক্ষার মান উন্নয়নের পরামর্শ। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি না খাইতারি, কামড়াইলের সাথে সাথে গুড়ার মতো হয়ে যায়। মনে করেন মশা পারে না আমাকে আলগায় নিয়ে যায়। মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীবাসী। বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা। নিয়ন্ত্রণে তেমন তৎপরতা দেখছেন না সাধারণ মানুষ। মানতে নারাজ 2 সিটি কর্পোরেশন। বরিশাল মেডিকেলে মধ্যরাতে আগুন, ধোঁয়ায় রোগীদের শারীরিক অবস্থার আরও অবনতি। অক্সিজেন সংকটে 2 বৃদ্ধের মৃত্যু। ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণে। ইরাকের মার্কিন দূতাবাসে ইরানের হামলা, ইসরায়েলে মিসাইল নিক্ষেপ। তেহরান, লেবাননে তেল আবিবের পাল্টা আঘাত। শিগগিরই যুদ্ধবন্ধের ঘোষণা ট্রাম্পের। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। ঈদের টানা ছুটিতে বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখ মানুষের ঢল। রাতেও রাজধানী ছাড়েন অনেক মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেনই সময় মতো ছেড়ে যায়, তবে 2-1টি ট্রেন শিডিউল বিপর্যয় দেখা যায়। অন্যদিকে বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ তুলনামূলক কম থাকায় ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়েন মানুষ। এই অপেক্ষা বাড়ি ফেরার, এই আনন্দ প্রিয়জনের কাছে ফিরে যাবার। টানা ছুটিতে ট্রেন, বাস, লঞ্চে রাতেও ঘরমুখ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারার শঙ্কায় অনেকেই নির্ধারিত সময়ের আগেই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এসে ভিড় করেন। অপেক্ষার ট্রেন আসার পর সবার চোখে মুখে ছিল ঈদ আনন্দ। এবারের ঈদযাত্রার বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যায়, তাই যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। স্টেশনে আসছে 10:30 বাজে, বাট 11টায় ছাড়ার কথা, কিন্তু এখনো ছাড়তেছে না। এখন জিজ্ঞেস করলাম কতক্ষণ লেট হবে, ওইটাও সে বলতে পারতেছে না। তারা ঈদ যাত্রায় তো প্রতিবারই ভোগান্তি হয়, নতুন করে আর কি, নতুন করে তো বলার কিছু নাই। জার্নি ছিল মনে হয় 11টা থেকে ছাড়ার কথা, এখন 11:30 বাজে, এখনো ছাড়ার নাম নাই। এদিকে বাসে করেও পরিবার নিয়ে ঢাকা ছাড়েন কেউ কেউ, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। গাবতলিতে আসছি, আমরা আসিয়া দেখি এখানে 900 টাকার টিকিট চাচ্ছে। যাবো বগুড়া, কিন্তু গাড়ি ভাড়াই তো বেশি, আর যাওয়াই তো যাচ্ছে না, গাড়ি পাওয়া যাচ্ছে না, আমরা গাড়ি পাচ্ছি না। তো সারাদিন জ্যামজট থাকে, এর মধ্যে কাজের থেকে ছুটি পাইছি, এ কারণে নারায়ণগঞ্জ থেকে আসছি। যাত্রী চাপ কম থাকায় তুলনামূলক কম বাস ছেড়ে গেছে টার্মিনাল। যানজট এবং ভোগান্তি এড়াতে রাতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। যাত্রীর চাপ খুব বেশি না থাকলেও আছে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ। তবে সবকিছু একপাশে রেখে নিরাপদে বাড়ি ফেরার প্রত্যাশা সাধারণ মানুষের। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদুল ফিতরের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঢল নামে ঘরমুখী মানুষের। তিল ধারণের ঠাঁই ছিল না ট্রেনে, ছাদেও যাত্রা করেন অনেকে। বাস, লঞ্চেও দেখা যায় একই ভিড়। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার এ স্রোত। লঞ্চ, ট্রেনের হুইসেল বেজে উঠতেই যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ, উচ্ছ্বাস। ঈদের টানা ছুটির শুরুর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। মানুষ বোঝাই করে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। খুব ভালো লাগতেছে, কারণ আগে তো যানজট ছিল, এখন যানজট নাই। বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে। বাড়ি যাবো, পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ।
ছুটির দিনে কয়েকগুণ চাপ বাড়ে রেল স্টেশনে। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়ে বহু মানুষ। বহুত কষ্টে উঠেছি, আর ছাদে তো দেখতেই পাচ্ছেন আপনারা এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না, সিটে বসতে পারতেছে না, মানে আসতেই পারতেছে না। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও অনেকের। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। নরমাল ভাড়া কত? 1800। লোকালের মতো ওইগুলো ধরেন 300 টাকা আমরা যাইতাম, ওইগুলো এখন 600 টাকা 700 টাকা যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে তৎপরতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। ঈদযাত্রায় যাদের যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবহন মন্ত্রী। যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে, পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু করবে সরকার। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 11 উপজেলার 22,000 কৃষক পাবেন কার্ড। সচিবালয়ে কৃষক কার্ড বিতরণের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়। এদিকে মন্ত্রিপরিষদের বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারি ছুটির দিনেও সচিবালয়ে কর্মব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টার দিকে প্রবেশ করেন সচিবালয়ে। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংকালে জানান, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যেখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ডের অগ্রগতি নিয়েও বৈঠক হয়। এতে পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করার সিদ্ধান্ত হয়। টাঙ্গাইল সদরে এর উদ্বোধন করবেন তারেক রহমান। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু হয়েছে আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে উদ্যোগ নিতে 2 সিটির প্রশাসককে নির্দেশনা দেন সরকার প্রধান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকারি সহযোগিতার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না বলে সাফ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নানা সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর সেবার কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এই কথা বলেন তারা। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে রাজধানীর সূত্রাপুরে গরিব ও দুস্থদের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর স্পষ্ট বার্তা, সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না। আমাদের দল করুক বা কোনো দল না করুক, যেই করুক, যারা এটার জন্য কোয়ালিফাই করবে এই সকল সহায়তার জন্য, তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এদিন সকালে রাজধানীর উত্তরখান মধ্যপাড়ায় প্রায় 3 কোটি টাকা ব্যয় নির্মিত ঈদগাহ মাঠের উদ্বোধন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, নানা সীমাবদ্ধতা উপেক্ষা করে নগরবাসীর সেবায় কাজ করছেন তিনি। অন্য আরেকটি অনুষ্ঠানে কথা বলেন দক্ষিণের প্রশাসক। আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। এই পরস্পর সহযোগিতা যদি আমাদের থাকে, আমি আশা করব শতভাগ না হলেও আগের চেয়ে অনেক বেশি আমরা সাফল্য অর্জন করতে পারব। সবচেয়ে কষ্টের কাজটা আপনারা করেন, এবং কষ্টের কাজ করেন বলেই দেখেন মাননীয় প্রধানমন্ত্রী চোখে কিন্তু আপনারা পড়ছেন, আপনাদেরকে প্রথম উনি বিশেষভাবে পুরস্কৃত করছে। এ সময় নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন দক্ষিণের প্রশাসক। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীরা পেলেন ঈদ উপহার। প্রতি সুবিধাভোগীকে 5,000 টাকা করে দেওয়া হয়। উপহার পেয়ে সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন। দেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার। উচ্ছ্বাসিত সুবিধাভোগীরা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3,270 জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 10 বুথে ভাগ করে 41টি ওয়ার্ডের সুবিধাভোগীরা 5,000 টাকা করে পেলেন এই অনুদান। স্বাস্থ্যসম্মত শহর করার দায়িত্ব কিন্তু আপনাদের কাজে, এটা নিজের দায়িত্ব থেকে এই শহরটাকে সুন্দর রাখা। একইভাবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও পরিবহন কর্মী সুপারভাইজাররা পাচ্ছেন এই অনুদান। ঈদের আগে এই উপহার পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আমরা বাজার করে খাবো, কম হোক বেশি হোক বাসি, কিন্তু এইরকম হয় আর মনে করেন পাইনি। এই টাকাটা আমরা খুব একটা উপকার হয়েছে। আমরা তাইনের লাগি দোয়া করি হাজার হাজার বছর বাচ্চা হোক। যার যার দায়িত্ব যথাযথভাবে সঠিক সময় আপনারা পালন করবেন। কোনোদিন তো কোনো সরকার প্রধান এইভাবে খুঁজে খুঁজে এই পর্যায়ে এসে ঈদের বকশিস দেওয়ার ঘটনাটা বিরলই প্রথম। আপনাদের যে উপহারটি দিচ্ছেন উনি, সেই উপহারের পরিমাণ কিন্তু কম, কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা বা আপনাদের প্রতি যে ওনার যে চিন্তাটা, এটা কিন্তু অনেক বেশি। ঈদের পরে আমি থাকবো আপনাদের সঙ্গে, এক একদিন এক একটা ওয়ার্ড আমরা পানি দিয়ে ধুয়ে দিব। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সারা দেশের সিটি কর্পোরেশনগুলোতে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের দেওয়া হয় বিশেষ এই অনুদান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। বন্যা, খরা, লবণাক্ততা সহ নানা দুর্যোগে বছরে কৃষি খাতে ক্ষতির পরিমাণ অন্তত 7,500 কোটি টাকা। দীর্ঘ সময় কৃষকদের সুরক্ষায় কার্যকর পরিকল্পনা না থাকায় ক্ষতির পরিমাণ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষকের ওপর। তবে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডকে একটি অভাবনীয় উদ্যোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে প্রকৃত কৃষকেরা যাতে এই সুফল পান, যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে তা নিশ্চিত করতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে একরের পর একর ফসলের ক্ষেত। ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ চেষ্টা, তবে হয়নি শেষ রক্ষা। আলু ঘরে তোলার আগ মুহূর্তে এমন দুর্যোগে বড় ক্ষতির মুখে উত্তরের হাজারো কৃষক। প্রচুর পরিমাণ ক্ষতি। বর্তমান যে পানি আসছে, পানি এখনো খেতে আইলে বসিয়েছে। আলু বৃষ্টির ডাকে সব আলু বাইরে হয়ে গেছে। এই আলুগুলো এখন বাজারে বিক্রি করতে গেলে অন্য সময় বাজার থাকে 10 টাকা, এখন এটার মূল্য দেবে এখন 8 টাকা। এমনিতে তো বাজার নাই, আরো যদি এরকম সমস্যা হয় তাহলে তো একেবারে মাঠে মাঠার আমরা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষি খাতে প্রতি বছর গড়ে 7,500 কোটি টাকার ক্ষতি হচ্ছে। এছাড়াও অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে বোরো ধান এবং আমের উৎপাদন কমেছে, এমনকি বড় প্রভাব পড়েছে পশুপালন খাতেও। ফলে ভয়াবহ সংকটে কৃষির উপর নির্ভরশীল বিশাল জনগোষ্ঠী। উৎপাদনটা তখন খুব ভালো হয় যদি তাপমাত্রা 18 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। 35 ডিগ্রি সেলসিয়াসের উপর 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয়েকদিন ধরে থাকতেছে। শীতকালের কথা যদি বলি, সর্বনিম্ন তাপমাত্রা সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে 18 ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস 12 ডিগ্রি সেলসিয়াস কয়েকদিন কন্টিনিউ করে। ওই সময় ফসলের যে পরিমাণ প্রোডাকশন হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। তাই আলটিমেটলি এটা কিন্তু খাদ্য সংকটের দিকে অনেকটা চলে যাচ্ছে। আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে সে সহজেই কৃষি ঋণ পেতে পারবে। তবে বিএনপি সরকারের বড় প্রতিশ্রুতি কৃষক কার্ড হতে পারে টেকসই সমাধান, মত বিশেষজ্ঞদের, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাবেন, এমনকি দুর্যোগে ফসলহানি হলে মিলবে নানা সহায়তা। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত কৃষকেরা যাতে কৃষক কার্ডের সুফল পান তা নিশ্চিত করতে হবে। প্রকৃত যে বর্গা চাষী আছে তাদের কাছে এই কৃষক কার্ডটি অগ্রাধিকার ভিত্তিতে পৌঁছতে পারি, প্রান্তিক কৃষকদের কাছে যদি আমরা এই কৃষক কার্ডটি পৌঁছতে পারি এবং এই কৃষক কার্ডের মধ্য দিয়ে তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার সেটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কৃষকের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং মোটা থেকে বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতি কিন্তু সমৃদ্ধ হবে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশের কৃষিখাত টিকে রাখতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং কার্যকর নীতিমালা জরুরি। তা না হলে কৃষক ও খাদ্য নিরাপত্তা দুটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।
সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় ওঠার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগেই ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানটি সেখানে করবেন সরকার প্রধান। গণপূর্ত অধিদপ্তর বলছে, বড় ধরনের নয়, রুটিন সংস্কার করছেন তারা। 2 সপ্তাহের মধ্যেই শেষ হবে সব কাজ। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আগস্ট অভ্যুত্থানে গণভবনের নিয়ন্ত্রণ নেয় গণমানুষ। এরপর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয় ভবনটি। ফলে গণভবনে আর প্রধানমন্ত্রী থাকার সুযোগ নেই। এর আগে দীর্ঘদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা থাকার সময় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন জাতীয় সংসদ ভবনও আগারগাঁও এলাকায় দেখা হয়েছিল। সময় স্বল্পতার কারণে সেটি আর সম্ভব হয়নি। তাই রাষ্ট্রীয় প্রজাতি ভবন যমুনাকেই সরকার প্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। আপাতত গুলশান থেকে দীর্ঘ পথ ও যানজট মারিয়ে নিয়মিত সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। যমুনা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয় উভয়ই কাছাকাছি দূরত্বে। রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় 8 একর। এর মধ্যে ভেতরের অংশ 5.2 একর আর বাইরের অংশটি 2.8 একর। অফিস সহ ভবনের আয়তন 35,000 স্কোয়ার ফিট। গণপূর্ত অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাহিদা অনুযায়ী কাজ করছেন তারা। ভিতরের যে কাজগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সবই আমরা এটা রেগুলার মেনটেন্যান্স সেটা করছি। আর কিছু সংস্কার কাজ আমাদের করতে হবে। হাইজেনিক ওয়াশ, রংটাই মেইন কাজ ওখানে। আর কিছু সিলিংয়ের, অনেক পুরনো ভবন, সিলিংয়ের কিছু টুকটাক সমস্যা আছে, এইগুলো আমরা ঠিক করে দিচ্ছি। তবে বড় ধরনের সংস্কার বা পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না বলেও জানান তিনি। নির্দেশনা পাইনি যে পরিবর্তন ব্যাপক সংস্কার, এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাইনি। আমাদের মূলত রুটিন যে কাজটুকু, সেই কাজটুকুই আমরা করছি। এটা আমাদের খুব বেশি সময় লাগবে না। এটা আমাদের উইদিন 2 উইকস আমরা এটা শেষ করে ফেলতে পারবো। যমুনায় সরকার প্রধান ইতিমধ্যে 2 দফায় 2টি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। খেতে দেশি বিদেশি কয়েকশো অতিথি অংশ নেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্রের উপর আঘাত হেনেছে বলে অভিযোগ করেছে জামাত। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। আলাদা অনুষ্ঠানে জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের ঘাড়ে চাপিয়ে দেয়া কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। অভিযোগ করেন, নির্বাচন ছাড়াই দলীয় নেতাকর্মীদের সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দিয়ে গণতন্ত্র হত্যা করছে বিএনপি সরকার। স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে 22 তারিখে 6টি এবং 14 তারিখে 5টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই প্রশাসক কারা? যারা তাদের দলীয় নেতাকর্মী, যারা নির্বাচনে হেরেছে। এর আগে রাজধানীর মিরপুরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো আধিপত্যবাদী মেনে নেওয়া হবে না। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় জানান চীনের রাষ্ট্রদূত। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। আগামী মাস থেকে শুরু হজ যাত্রা। মধ্যপ্রাচ্য সংঘাতে ফ্লাইট শিডিউল স্বাভাবিক থাকা নিয়ে শঙ্কা। জ্বালানি সংকটে ব্যাহত হতে পারে কার্যক্রম। বাড়বে না ব্যয়, বলছে হাব। স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিতে চায় সরকার, কিন্তু পরীক্ষা নাকি অন্য কোনো উপায়ে ভর্তি হবে তা স্পষ্ট নয়। বিশ্লেষকরা মনে করেন, আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্ত হঠকারী। তাদের মতে, ভর্তি পরীক্ষা শিশুদের মানসিক ট্রমা বাড়ায়। এই প্রক্রিয়ায় কোচিংয়ের প্রবণতাও বাড়বে বলে মনে করেন তারা। শিক্ষাবিদদের মতে, এলাকাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানোই হতে পারে সমাধান।
লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। 2027 সাল থেকে স্কুলে ভর্তিতে উঠে যাচ্ছে লটারি পদ্ধতি। সোমবার শিক্ষামন্ত্রী এমন ঘোষণা দিলেও কোন পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। একই দিন এক অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী জানান, ক্লাস 1-এ ভর্তি পরীক্ষা নেওয়া হলে তাও হবে অযৌক্তিক। মেধা এন্ড নট লটারি শুড বি দ্য সিস্টেম, এটা আমি মনে করি। স্কুলের ভর্তির বিষয়ে সরকারের এমন অবস্থান নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অভিভাবকদের অনেকেই এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ লটারির পক্ষে, কেউ আবার ভর্তি পরীক্ষার পক্ষে যুক্তি দিচ্ছেন, কেউ আবার দুই পদ্ধতিই রাখার কথা বলছেন। লটারির মাধ্যমে আপনার সাধারণ শিক্ষার্থীরা, গরিব শিক্ষার্থীরা সবাই ভালো একটা স্কুলে লেখাপড়ার সুযোগ পাইতো, কিন্তু এটা বন্ধ করে দেওয়াতে এখন তো তারা তো এখান থেকে বঞ্চিত হয়ে যাবে। ছোটদের 1-2 এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা না হয় ভালো, আর 6 থেকে ভর্তি পরীক্ষা ঠিক আছে। তবে শিক্ষা নিয়ে যারা গবেষণা করেন তারা সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তাদের মতে এই সিদ্ধান্ত পেছনে ফেরার শামিল, যা অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। শিশুদের জন্য ভর্তি পরীক্ষা এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটি অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক। একজন কোচিং সেন্টারের শিক্ষক, তার ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে তিনি একজন প্রশ্ন করলেন একটি, এবং আমাদের মন্ত্রী মহোদয় পরের দিন সেটি সিদ্ধান্ত আকারে প্রকাশ করলেন। আলাপ আলোচনার মাধ্যমে এই ধরনের গণমুখী সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ গণতান্ত্রিক সরকারের পক্ষে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত, এবং এটা আমি মনে করি যে অটোক্র্যাটিক ডিসিশন। মনে হচ্ছে, আমি জানি না সেটা, যে যারা ওইসব বাণিজ্য করে, যারা এসব কোচিং করবে, টিউটরিং করবে, আর উচ্চাভিলাষী কিছু অভিভাবক তাদের ছেলে মেয়েদের ওখানে পাঠাতে পারবেন, তাদের নিজেদের প্রভাবে হোক বা নিজেদের সেই টিউটরিং, কোচিং ইত্যাদি করাতে পারবেন, তারা চাপ দিচ্ছেন। সেই চাপে কি তারা এই সিদ্ধান্ত নিলেন? তাদের মতে লটারি পদ্ধতি হলো মন্দের ভালো। সরকারের উচিত শিক্ষার মতো ইস্যুতে সব পক্ষের আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্তে না যাওয়া। এলাকা ভিত্তিক ভালো স্কুল করার প্ল্যান নিতে হবে, এবং এটা তো শহর এলাকার জন্যই, সারা দেশেই আমার দরকার এলাকা ভিত্তিক। ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চালু করা। উত্তরার শিশু কেন আমার উদয়ন স্কুলে এসে সে ভর্তির ফর্ম কিনবে? তাকে এই সুযোগটি প্রথমে আইন দ্বারা বন্ধ করে দেওয়া। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো শিক্ষাকে সাংবিধানিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে স্কুলে শিক্ষার মান উন্নয়নের পরামর্শ শিক্ষাবিদদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বরিশাল মেডিকেলের মেডিসিন বিভাগে মধ্যরাতে ভয়াবহ আগুন। প্রচণ্ড ধোঁয়ায় ভর্তি রোগীদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। অক্সিজেন সংকটে মৃত্যু হয় 2 বৃদ্ধের। পরে ফায়ার সার্ভিসের 3 ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাবাকে হারিয়ে শোকে বিহ্বল মেয়ে। চিকিৎসার পর সুস্থ বাবাকে বাড়ি নেয়ার কথা থাকলেও ফিরলেন লাশ নিয়ে। মঙ্গলবার রাতে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 5ম তলার মেডিসিন বিভাগে হঠাৎই আগুন লাগে। ট্রলি না থাকায় রোগীদের নামানো হয় কোলে করে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। প্রচন্ড ধোঁয়ায় অক্সিজেন সংকটে পড়েন রোগীরা। টাকা ছাড়া অ্যাম্বুলেন্সও দেয়নি অক্সিজেন। রোগীদের অন্য ভবনে সরিয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় 2 বৃদ্ধের। ভিতরে আগুন লাগছে, তখন তো সবাই বের হয়ে গেছে যার যার রোগী নিয়ে, কিন্তু আমাদের সাথে তো পুরুষ লোক নাই। আমার বাবা তো অজ্ঞান অবস্থায় ছিল, সেলাইন লাগানো ছিল। তাড়াহুড়ো করে আমি তো ওই ট্রলিতে উঠেই তারপর নিয়ে দৌড়ে আইছি এইখানে এনে রাখছি। পরে এই অবস্থা হয়েছে। সব জায়গায় অক্সিজেন খুঁজে কোথাও পাই নাই। পরে একটা অ্যাম্বুলেন্সের কাছে গেল, ওই লোকটা রিকোয়েস্ট করলো আমার বোনের ছেলে যে আমাকে অ্যাম্বুলেন্স অক্সিজেনটা দেন, আপনার যত টাকা লাগে আমি দেবো। সে বলে টাকা লাগবে আগে, তারপর অক্সিজেন দেবো। কিন্তু সেই পার্সেন্ট লোকটা অক্সিজেন দিল না, হসপিটাল অক্সিজেন পেল না। সেই অক্সিজেনের অভাবে লোকটা মারা গেল। বেডশিট ছিল এবং কিছু পিলো বালিশ ছিল, নতুন ছিল, কিছু পরিত্যক্ত ছিল, ওইগুলির মধ্যে আসলে আগুন লাগে। রোগীর অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় মৃত্যু হয়েছে বলে দাবি চিকিৎসকের। মৃত্যুর যথাযথ কারণ খতিয়ে দেখার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তাদের রোগী ক্রিটিক্যালি ইল ছিল, ওখান থেকে এখানে নিয়ে আসার সময় মৃত্যুবরণ করেছে, ব্যাপারটা এমন নয়। এখানে আনা হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছিল, ওই পরিস্থিতিতেই হয়তো তারা মৃত্যুবরণ করেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। নেত্রকোনার বারহাট্টায় প্রতিবেশী যুবকের ধর্ষণের শিকার হয়ে 7 বছরের শিশু হারালো তার মাতৃত্ব। ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালীদের হুমকির মুখে অবরুদ্ধ শিশুর দরিদ্র পরিবার। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ। নির্মম এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। এই ঘটনায় শাস্তি না হওয়ায়
আশঙ্কাজনক হারে শিশু নির্যাতন বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠনের নেতারা। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। যে বয়সে একটি শিশুর ভয় ভীতিহীন শৈশব কাটানোর কথা, সেই বয়সে মাতৃত্ব হারাতে হলো 7 বছরের শিশুকে। নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দিনমজুর বাবার 7 বছরের মেয়ে সবেমাত্র স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়। প্রতিবেশী যুবক নুরজামাল মিয়া শিশুটিকে ধর্ষণ করে। 2025 সালের 15 ডিসেম্বর শিশুটির পেটে ব্যথা হলে বাবা মা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে জীবিকার তাগিদে চলতি বছর রাজধানী ঢাকায় বসবাস শুরু করে পরিবারটি। সেখানে প্রায়ই শিশুটির পেটে ব্যথা থাকায় 28 জানুয়ারি স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটির ধর্ষণের শিকার হয়েছে। এরপর গত 3 মার্চ তার মাথা ব্যথা ও বমি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত নুরজামালের কথা জানায় সে। পরদিন 4 মার্চ অবস্থার অবনতি হলে শিশুটিকে বাঁচাতে সার্জারি করে জরায়ু ফেলে দেন চিকিৎসক। ভাগ্য দুধে আর ভালো হইতে কে জানে হুনে নিবে, নাহলে তো নিবে না। ওরা তো বাচ্চা ছাড়া তো আর কোনো পুরুষে আরো রাখতে চাইবে না। পরে শিশুটির পরিবার মামলা করতে এলাকায় গেলে অভিযুক্ত ও স্থানীয় প্রভাবশালীরা গত 11 মার্চ তাদেরকে ভয় ভীতি দেখিয়ে অবরুদ্ধ করে রাখে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ওই রাতেই থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেয়। আমি থানাতে ফোন দেই, থানার থেকে পুলিশ বাইরে যায় আমাকে ঘর থেকে উদ্ধার করে আনে। আর যাতে কোনো মানুষের এরকম কষ্ট ভোগ না করতে পারে আমি এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি একটা সুষ্ঠু বিচার হোক, দর্শনকারী যেন অবশ্যই সে গ্রেপ্তার হয়। এটা যদি এখনই মূলোৎপাটন না করা যায় তাহলে এটা এমন এক সময় হবে অপরাধী স্বর্গরাজ্য হয়ে যাবে। এই ঘটনায় তদন্ত করে সুষ্ঠু বিচারের আশ্বাস পুলিশের। পুলিশ পাঠিয়ে দিয়ে হাসপাতালে প্রেরণ করি। এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই জন্য আইনানুগ যে পদক্ষেপ সেটা আমরা নেব। জেলা পুলিশের দেয়া তথ্য মতে চলতি মাসেই বারহাট্টা উপজেলায় শিশু নির্যাতনের মোট 3টি ঘটনায় মামলা দায়ের হয়েছে। এছাড়া জেলায় গত 11 মাসে 69টি ধর্ষণ ঘটনায় লিখিত অভিযোগ হয়। সময় সংবাদ, নেত্রকোনা। প্রতি বছরই মশার কামড়ে অতিষ্ঠ থাকেন ঢাকার মানুষ। কখনো কখনো প্রশ্ন জাগে, মশক নিয়ন্ত্রণে কোনো বরাদ্দই কি নেই? সিটি কর্পোরেশনের খোঁজ নিয়ে জানা যায় বরাদ্দের পরিমাণ নিতান্তও নয়। তাহলে গলদ কোথায়? চলতি অর্থ বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রায় 100 কোটি টাকা বরাদ্দের মধ্যে ইতোমধ্যে খরচ করেছে 35 থেকে 40 কোটি টাকা। অন্যদিকে দক্ষিণ সিটিতে প্রায় 46 কোটি টাকা বরাদ্দ থাকলেও সেই অর্থ ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে এই টাকা আদৌ মশক নিয়ন্ত্রণে ব্যয় হয়েছে কিনা তা নিয়ে আছে বিতর্ক। ওমর ফারুকের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তানফির হাসান মেঘ। মশালাইকে বইতে পারবে না, মশালাই বাথরুম পর্যন্ত করতে পারে না, এত মশা এই দেশে বাড়িয়েছে। বাতের সাথে মুখেও ঢুকতেছে, এমন অপরিস্থিতি হয়। সামান্য জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে লার্ভা। ধ্বংসে সিটি কর্পোরেশনের তেমন কোনো তৎপরতা নেই। ঢাকার 2 সিটির অলিগলি, ড্রেন ও ময়লা আবর্জনায় জমে থাকা পানি হয়ে উঠেছে মশার প্রজনন ক্ষেত্র। দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি, না খাইতারি। ঠান্ডাটা হইলে পরে কোনো সাইড আপনি মেকআপ দিতে পারবেন না। এদিকে হাত সামলাবেন, এদিক দিয়ে মাথায় কামড়াইতেছে, কানে কামড়াইতেছে। কামড়াইলের সাথে সাথে গুড়ার মতো হয়ে যায়। মনে করেন মশা পারে না, আমাকে আলগা নিয়ে যায়। সারা শরীরে চুলকা নিয়ে বইরা জায়গা, আমার বাচ্চা শরীরটা ধ্যান চুলকা নিয়ে বইরা গেছে এই মশার কামড়ে শুধু। ফুটফুটে দিনের আলো, তবুও মশারির ভেতরেই আশ্রয় নিতে হচ্ছে নগরবাসীকে। মশার উৎপাত এতটাই বেড়েছে যে স্বস্তিতে একটু বিশ্রাম নিতে হলেই ভরসা করতে হয় এই মশারির উপর। এলাকাবাসী বলছেন ঈদের ছুটিতে আরও খারাপ হতে পারে পরিস্থিতি। মশা নিধনে এখনই ব্যবস্থা না নিলে আসছে বর্ষা মৌসুমে উপদ্রব বাড়বে কয়েক গুণ। যখন বাসাটা খালি থাকে, যখন মানুষজন থাকে না, তখন মশাটা এখানে বাসা বাঁধে। মনে হয় বর্ষার সময় বাতাসে সে মশার পরিমাণই বেড়ে যাবে। মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও দক্ষিণ সিটির দাবি ল্যাব টেস্টে সব ঠিক আছে। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত স্প্রে করার দাবি করলেও বাস্তবতা ভিন্ন। আগে তো ওষুধ দিত, এখন ওষুধ দেয় না। 2-3 মাস
এরকম হবে আর আসে না। এটা কখনোই হবে না যে মাসখানেক ধরে যায়নি, 3 দিন 4 দিন, কোন এলাকা দেখা যায় একটু 7 দিন হয়, যেটা একটু বড় এলাকা। ওষুধগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে, দুটো স্যাম্পলেরই এফিকেসি 100% আসছে। মশা নিয়ন্ত্রণে জলবায়ু পরিবর্তন ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ মনে করলেও কর্মীদের গাফলতি মানতে নারাজ উত্তর সিটি। আমরা লক বই সিস্টেম করেছি যে আপনার বাড়িতে যখন আমি মশার স্প্রে করব বা কাজ করব আপনি আমাকে সাইন করে দিবেন। মসকিউটোর এই ব্রিডিংটা এবং মসকিউটোর বেড়ে ওঠা এটা জলবায়ুর উপরে, আবহাওয়ার উপরে অনেকাংশেই নির্ভরশীল। চলতি অর্থ বছরে মশক নিধনে প্রায় 100 কোটি টাকার বরাদ্দের মধ্যে প্রায় 40 কোটি টাকা ব্যয় করেছে উত্তর সিটি, আর দক্ষিণে প্রায় 46 কোটি টাকার মধ্যে কত খরচ হয়েছে তা জানেনই না প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বোট ক্লাব সরেজমিন পরিদর্শন করে নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। ঈদের পর সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর কথাও জানান মন্ত্রী। রাজধানীর দিয়াবাড়ির বোট ক্লাব নানা সময়ে আলোচনা আর সমালোচনায় ঘেরা ক্লাবটির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে ক্লাব এলাকায় সরজমিনে পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মন্ত্রী জানান, সরকারি জায়গা দখলের এখতিয়ার কারোই নেই। আইনি ঝামেলা থাকায় ক্লাবটির নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দেওয়া হয়। যতটুকু জায়গা আছে অতটুকুই ওনারা ব্যবহার করবেন। পানি উন্নয়ন বোর্ডের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে ওনারা এখন কোনো কার্যক্রম যাবেন না। যতটুকু করছেন এটা নিয়ে আমরা একটা মন্ত্রণালয়ের সঙ্গে ওনাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠক হওয়ার পর সেখানে আমরা টোটাল আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটুকু জানিয়ে দিব। দখলকৃত সরকারি জায়গা নিয়মের মধ্যে আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের পর সরকারি জায়গা উদ্ধারে সারা দেশে শুরু হবে অভিযান। জনস্বার্থে এই কাজগুলোকে সমন্বয় করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমরা সব কিছু একটা নিয়মের মধ্যে দিয়ে ডিপার্টমেন্টাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অনেক জায়গায় নিয়োগপ্রাপ্ত না, চাকরি করেন না চুক্তি ভিত্তিতেও, তারপরও দীর্ঘদিন ধরে টেবিল চেয়ারে বসে রাজশাহী শিক্ষা বোর্ডে অফিস করছেন 12 জন। অন্যদিকে 1 যুগ ধরে কাজ করা 56 শ্রমিকের চাকরি নিয়মিত করতে সম্প্রতি পরীক্ষা ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ড। এরপর হঠাৎ করে তা স্থগিতও করে। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। দৈনিক হাজিরা, চুক্তিভিত্তিক কিংবা স্থায়ী কোনো ধরনের বিধিবদ্ধ নিয়োগ নেই সবুর আলী সজলের। বাবা চাকরি করেন, তাই তিনি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারী বনে গেছেন। অফিস করেন একান্ত সচিবের দপ্তরে। খোদ চেয়ারম্যান জানান এটি বেআইনি, কিন্তু সজলের মতো অন্তত 12 জন দীর্ঘদিন ধরে বিভিন্ন শাখায় কাজ করছে। আশা করি শিখছি। বোর্ডের সাথে আপনার যোগসূত্র কিভাবে? বাবা চাকরি করে এখানে। ঠিক ছিল না, এটাও যেমন আংশিক সত্য, আমি পূর্ণ সত্য না। এটা আমার একক সিদ্ধান্তের বিষয় না, এটা সার্বিক বিষয় জড়িত এর সাথে আছে। রাজশাহী শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানান, 1998 থেকে 2005 সালের মধ্যে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে 56 জন কাজ শুরু করেন। তাদের দীর্ঘদিনের দাবি স্থায়ী নিয়োগের। এ নিয়ে তারা উচ্চ আদালতে গেলে মানবিক কারণে শ্রমিকেরা নিয়োগে অগ্রাধিকার পাবে আদেশ আসে। এরপর কর্তৃপক্ষ একবার নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও অজানা কারণে থমকে যায়। ভাইবা দিলাম, যোগদান পত্রে সই করলাম, কিন্তু কাগজগুলো আমাদের হাতে কর্তৃপক্ষ আমাদেরকে দেয়নি। আদালত বয়স শিথিল করে অগ্রাধিকার ভিত্তিতে সিলেকশন প্রসেসে দিতে বলছে, কিন্তু বোর্ড তো এখনো সেটা বাস্তবায়ন করতেছে না। সচিব মহোদয়ের কাছে যোগদান পত্র দিয়েও পরবর্তীতে সচিব মহোদয় বলছে যে আসলে আমরা তো যোগদান করলেও এটা আমরা দিতে পারবো না। প্রমোশনে যারা আছে ইনাদের 2-4 জনের কারণে আমাদের এই এতগুলো মানুষের রুজি রোজগারের পথটা পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে। তবে নির্দিষ্ট কারণ জানাতে পারেননি বোর্ড চেয়ারম্যান। আদালতের নির্দেশনা মেনে নতুনভাবে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন বলে জানান তিনি। নিয়োগ দেওয়ার মতো সেরকম সাহস, শক্তি বা সেরকম পরিস্থিতিও ঠিক আসেনি, যার কারণে এই ডেইলি বেসিস কর্মচারী বা বিনা বেতনের কর্মচারী দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া হয়। গত 28 ফেব্রুয়ারি মনিরুল ইসলাম দুলাল নামে এক শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারের দাবি, যোগদানপত্রে স্বাক্ষর করেও চাকরি নিয়মিত না হওয়ার দুশ্চিন্তায় মৃত্যু হয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।
ভোরের সময় আরও থাকছে। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত পাহাড়কন্যা সিলেট। হোটেল রিসোর্টে সাজ রব। জাফলং বিছানাকারদের অপার সৌন্দর্য নির্বিঘ্নে দেখতে নিরাপত্তা জোরদার। বিশ্বের সঙ্গে সমন্বয় করে দেশেও লিটারে প্রায় 17 টাকা বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানির দাম। পরিস্থিতি স্বাভাবিক না থাকলে জ্বালানি সংকট ব্যাহত করতে পারে হজ ফ্লাইটে, বলছেন বিশেষজ্ঞরা। যদিও হাব বলছে জ্বালানির দাম বাড়লেও হজ যাত্রীদের ব্যয় বাড়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হয়নি ধর্মমন্ত্রী। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। এক মাস পরেই শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের 18 তারিখ থেকেই পবিত্র মক্কার উদ্দেশ্যে পাড়ি জমাবেন হজ যাত্রীরা। ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও রয়েছে এয়ারলাইন্সগুলোর। তবে শঙ্কার কারণ মধ্যপ্রাচ্য সংকট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধে নিরাপত্তাজনিত কারণে প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত ফ্লাইট। চ্যালেঞ্জ তৈরি করেছে জ্বালানি সরবরাহে। সহসাই পরিস্থিতি স্বাভাবিক না হলে নির্ধারিত সময়ের হজ ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত ঘটবে বলছেন বিশেষজ্ঞরা। প্রেডিক্ট করতে পারছি না কালকে কি হবে, পরশুদিন কি হবে আমরা জানি না। বাট হ্যাঁ, একটা বিপর্যয়ের মধ্যে যে আছি সেটা আমরা সবাই জানি। মধ্যপ্রাচ্যের অবস্থা কি হবে, এতে করে মানুষ ট্রাভেল করবে কিনা। এখন কিন্তু অলরেডি অনেকেই কিন্তু ট্রাভেল পোস্টপন করছে বা ক্যান্সেল করছে, সাসপেন্ড করছে। এখনও যদি এই যুদ্ধ অবস্থা প্রশমিত হয় তাহলেও কিন্তু এইটা একটা এই যে ফ্রি ফ্লোটা আসতে সময় লাগবে, অনেক সময় লাগবে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ, বিভিন্ন দেশের তেল শোধনাগারে হামলায় সরবরাহ কার্যক্রম বন্ধে আতঙ্কিত বিশ্ব তাকিয়ে জ্বালানির দামে। বিশ্বে ঊর্ধ্বমুখী জ্বালানির দামের সঙ্গে এরই মধ্যে দেশেও জেট ফুয়েলের দাম প্রতি লিটারে অভ্যন্তরীণ ফ্লাইটে 17 টাকা ও আন্তর্জাতিক ফ্লাইটে 11 সেন্ট বাড়িয়েছে বিইআরসি। প্রভাব পড়ার শঙ্কা হজ ফ্লাইটেও। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা না হয়, তেলের দাম যদি অত্যধিক বেড়ে যায়, তারপরে ওয়ার সারচার্জ যদি ইম্পোজ হয়ে যায়, ইন্স্যুরেন্স চার্জ যদি বেড়ে যায়, তাহলে তো যে টিকিট প্রাইস নির্ধারণ করা হচ্ছিল আগে, যে যার ভিত্তিতে হজ যাত্রীরা তারা বুকিং করেছে বা টাকা পয়সা দিয়েছে, সেই টাকাটা যে নির্দিষ্ট থাকবে এটাও বলা যাচ্ছে না। কিন্তু বিবিসির তথ্য বলছে 16 মার্চ পর্যন্ত সংস্থাটির কাছে সরবরাহযোগ্য উড়োজাহাজের জ্বালানি মজুত রয়েছে 47,445 মেট্রিক টন, যা চলবে 29 দিন। তবে জ্বালানি আমদানির পথ কিছুটা স্বাভাবিক থাকায় বিমান ভাড়া বাড়ার আশঙ্কা দেখছে না হাব। হরমুজ প্রণালীতে শুধুমাত্র ইসরায়েলি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজ ছাড়া বাকি জাহাজ চলাচলে কোনো আপত্তি নেই ইরানের, এবং জাহাজ চলাচল করছেন। আমরা আশা করি বিষয়টি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে এবং জ্বালানি তেলের কোনো রকম সংকট হবে না, বা এই উসিলাতে বিমান ভাড়া বাড়ানোর মতো কোনো কারণ হবে না ইনশাল্লাহ। চলমান প্রেক্ষাপটে হজ ফ্লাইট শিডিউল ঠিক থাকা সহ সমসাময়িক ইস্যুতে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ধর্ম মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সেচ পাম্পের জন্য ডিজেল মিলছে না নাটোরে, এতে ব্যাহত হচ্ছে ফসল আবাদ। কৃষকের অভিযোগ, গ্রাম পর্যায়ের এজেন্টরা স্বল্প পরিসরে ডিজেল দিলেও অনেক তেল পাম্প মালিক তাদের সরবরাহ করছেন না। তবে চাহিদার অর্ধেকেরও কম ডিজেল সরবরাহ করছে বলে দাবি পাম্প মালিক ও এজেন্টদের। আর সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। বন্ধ হয়ে আছে সেচ পাম্প, পাশে রাখা পাত্রে নেই জ্বালানি। নাটোরে বিদ্যুৎ চালিত প্রায় 6,000 পাম্প দিয়ে সেচ দেয়া হচ্ছে। তবে সমস্যার সৃষ্টি হয়েছে 39,200 ডিজেল চালিত পাম্প নিয়ে। জেলার 32টি তেল পাম্প ও 25 জন এজেন্টের কাছে চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছেন না কৃষক। এ কারণে অনেকে সেচ যন্ত্র বন্ধ রেখেছেন, এতে ব্যাহত হচ্ছে পানি সরবরাহ। কৃষকের অভিযোগ, গ্রাম পর্যায়ের এজেন্টরা স্বল্প পরিসরে ডিজেল দিলেও অনেক তেল পাম্প মালিক তাদের সরবরাহ করছেন না। ডিজেল না পেলে ধরতেন আমরা তো হাল ভাত করে চাষ করতে পারবো না, জমি চাষ করা হচ্ছে না, ডিজেলের অনেক সমস্যা। তেলের পাম্পে গেলে ঠিক মতো তেল পাওয়া যাচ্ছে না, অনেক সময় দিচ্ছে, অনেক সময় দিচ্ছে না। তেল সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠানগুলো চাহিদার অর্ধেকেরও কম ডিজেল সরবরাহ করছে বলে দাবি পাম্প মালিক ও এজেন্টদের। আমার সংকট মুখের মধ্যে এখন আছে, পরিবেশ খালি বলিচ্ছে মহাজনেরা ভালো হবে ভালো হবে, ভালো হলে পরে চাহিদা মতন মাল দিতে চাই। আমরা তেল কোম্পানি থেকে ডেলিভারি পাচ্ছি না, আমাদেরকে কোটা সিস্টেম করে দেওয়া হচ্ছে, সপ্তাহে হাফ গাড়ি তেল দিচ্ছে, কাকো দিচ্ছে না। তবে চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ চলছে বলে জানায় কৃষি বিভাগ। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি যে আমাদের অন্যান্য ভেহিকেলে তেলের সমস্যা হলেও যেন আমাদের কৃষকের
ডিজেল চালিত যে যন্ত্র সেগুলোতে যেন কোনো প্রকার তেলের সংকট না হয়। বিএডিসির তথ্য মতে নাটোরে বড় মৌসুমে সেচের জন্য প্রায় 3.5 লাখ লিটার ডিজেল প্রয়োজন। সময় সংবাদ, নাটোর। ভাঙাচোরা সড়ক, ধুলাবালি আর ভারী ট্রাকের দাপটে কুমিল্লার পাঁচথুরি ইউনিয়নের গোমতীর ব্রিজ থেকে শিবির বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়ক এখন দুর্ভোগের আরেক নাম। লোকালয় ঘেঁষে গড়ে ওঠা 3টি ইটভাটার শত শত ট্রাক চলাচলে সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা। দ্রুত সড়ক সংস্কার ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। ধুলোয় ঢেকে যায় পুরো এলাকা। দূর থেকে দেখলে মনে হয় যেন শুরু হয়েছে ঘূর্ণিঝড়, কিন্তু এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি কুমিল্লার পাঁচতবি ইউনিয়নের শিবিরবাজার এলাকার প্রতিদিনের বাস্তবতা। মাটিবাহী ট্রাক চলাচলে সারাদিন ধুলোবালিতে আচ্ছন্ন থাকে পুরো সড়কটি। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। গোমতীর ব্রিজ থেকে শিবিরবাজার এলাকার প্রায় 1 কিলোমিটার এই সড়ক ব্যবহার করেন পাঁচতবি ইউনিয়নের অন্তত 30 থেকে 35 হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, লোকালয় ঘেঁষে গড়ে ওঠা ইয়াসিন ব্রিক্স, সাকুরা 1 ব্রিক্স ও সাকুরা 2 ব্রিক্স, এই 3টি ইটভাটার শত শত মাটি ও ইটবাহী ট্রাক প্রতিদিন চলাচল করায় দ্রুত নষ্ট হয়ে গেছে পুরো সড়কটি। ভাঙাচোরা রাস্তা ও ধুলোবালির কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। কুমিল্লা কোনো জায়গা এরকম পরিবেশ নাই যে একসাথে এতগুলো ব্রিক ফিল। জামা প্যান্ট ভরে যায়, ওদের দুইটা কষ্ট হয়। বাচ্চা নিয়ে বের হতে পারছি না এখন। নর্মালি বাচ্চাদের ইনফেকশনগুলো অনেক বেশি, ঠান্ডার সমস্যা। আমরা মানুষ বাঁচি করবে, আমার শ্বাসকষ্ট হয়ে গেছে এই রাস্তা চলাচল করতে। 2016 সাল থেকে এই 3টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরা যদি আমাদের এবং প্রশাসনের আদেশ অমান্য করে পরবর্তীতে চলমান থাকে, আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা পুনরায় গ্রহণ করব। ধুলোবালির স্বাস্থ্য ঝুঁকি ও ভাঙাচোরা সড়কের কারণে এই গুরুত্বপূর্ণ পথটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভারী ট্রাকের দাপটে প্রায় চলাচলে অযোগ্য এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। প্রায় 4 দশক ধরে নির্মাণ হলেও প্রচার হয় না কোনো নিজস্ব অনুষ্ঠান। কার্যক্রম না থাকায় নষ্ট হচ্ছিল যন্ত্রপাতিও। তবে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আধুনিকায়ন শুরু হয়েছে বগুড়া বেতার কেন্দ্রের। সীমাবদ্ধতা কাটিয়ে রূপান্তরিত হচ্ছে FM ব্যান্ডে। শিগগিরই নিজস্ব কার্যক্রম শুরুর আশ্বাস তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আউয়ালের রিপোর্ট। 1987 সালে বগুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার পশ্চিমে কালো উপজেলার দরগাহাট এলাকায় নির্মাণ করা হয় বাংলাদেশ বেতারের বগুড়া কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে এটি মূলত রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান ডিলে করে আসছিল। তবে FM ব্যান্ড চালু হওয়ায় উন্নত মানের শব্দে অনুষ্ঠান শুনতে পান না শ্রোতারা। কার্যক্রম না থাকায় কেন্দ্রটি কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছিল। তবে দীর্ঘ 39 বছরের স্থবিরতা কাটিয়ে শুরু হচ্ছে আধুনিকায়নের কাজ। সীমাবদ্ধতা কাটিয়ে রূপান্তরিত হচ্ছে FM ব্র্যান্ডে। এর ফলে স্থানীয়ভাবে নির্মিত অনুষ্ঠান নিয়মিতভাবে সম্প্রচার করা হবে। এখানে যদি নিজস্ব স্টুডিও থাকতো, অনুষ্ঠান ধারণের সক্ষমতা থাকতো এবং এখান থেকে প্রচার হতো, তাহলে স্থানীয়ত তো বটেই, আমার মনে হয় যে পুরো উত্তরবঙ্গের মানুষই এক ধরনের সুফল লাভ করতে পারতেন। এটা খুবই দরকার আমাদের বগুড়ার একটা শিল্পীদের একটা প্রাণের দাবি। রেডিও সেন্টারটি পূর্ণাঙ্গভাবে দ্রুত চালু করা হোক। সম্প্রতি বেতার কেন্দ্রটি পরিদর্শন করে শীঘ্রই কার্যক্রম শুরু আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সম্ভাবনাময় যত শিল্পী আছে এই শিল্পীরা কিন্তু কোনোভাবে কাজ করতে পারছে না, কারণ তারা এখানে আমাদের বেতারের নিয়ম অনুযায়ী তাদের কাজ করতে যেতে হয় রংপুরে, অথচ রংপুরের কোনো কিছু তারা নিজেদের কণ্ঠ শুনতে পায় না। আবার আমরা কিন্তু রিলে করছি রাজশাহীর জন্য। বিএইচ কেন্দ্র করার মাধ্যমে আমরা FM ট্রান্সমিশন চালু করা, এটাকে যত দ্রুত সম্ভব FM ব্যান্ডে ট্রান্সফার করতে হবে। পুরনো টেকনোলজিকে বাদ দিয়ে আমরা নতুন প্রযুক্তির মাধ্যমে যত দ্রুত সম্ভব আমরা জনগণকে এই বেতার কেন্দ্রের সেবা দিতে পারবো বলে বিশ্বাস করি। বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র ছাড়া বগুড়া সহ আরো 12 জেলায় কেন্দ্র চালু আছে। এর মধ্যে শুধু বগুড়া বেতার কেন্দ্র থেকে নিজস্ব কোনো অনুষ্ঠান প্রচার করা হয় না। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ঈদ সামনে, কিন্তু উপকূলের জেলে পল্লীতে নেই উৎসবের আমেজ। ইলিশ সংরক্ষণে নদীতে 2 মাসের নিষেধাজ্ঞায় কর্মহীন হাজার হাজার জেলে। সামনে আসছে সাগরে টানা 58 দিনের মাছ ধরা বন্ধ। একের পর এক নিষেধাজ্ঞায় বছরে দীর্ঘ সময়ে জাল গুটিয়ে রাখতে হয় তাদের। আয় বন্ধ থাকায় বাড়ছে দাদনের ঋণ, আবার
পেটের দায়ে কেউ কেউ নামছেন নিষিদ্ধ সময়ে নদীতে। তাই প্রশ্ন উঠছে ইলিশ রক্ষার এই কর্মসূচি কতটা কার্যকর। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। পটুয়াখালীর তেঁতুলিয়া নদী পাড়ের জেলে শাহাবুদ্দিন মাঝি প্রায় 4 দশক ধরে মাছ ধরেই চলছে তার সংসার, কিন্তু এখন নদীতে জাল ফেলার সুযোগ নেই। ইলিশ সংরক্ষণে চলছে 2 মাসের নিষেধাজ্ঞা, এতে পুরোপুরি বেকার হয়ে পড়েছেন তিনি। সামনে ঈদ, 3 সন্তানের কেনাকাটার খরচ কিভাবে যোগাবেন সেটি এখন তার বড় দুশ্চিন্তা। জাল বাইতে না আবার ঈদ সামনে ঈদে কিছু কিছু দিতে পারি না। শাহাবুদ্দিনের মতো একই বাস্তবতায় দক্ষিণ উপকূলের কয়েক হাজার জেলে পরিবার। নদীতে জাল ফেলা বন্ধ, কিন্তু সংসারের খরচ থেমে নেই। সরকারের পক্ষ থেকে সহায়তার চাল দেওয়ার ঘোষণা থাকলেও তা মিলবে ঈদের পর। এরকম অবরোধ যদি বারে দেয় তাহলে কিভাবে জাইলেরা চলবো? নদীতে জাল ফেলতে পারি না, অথবা মাছ ধরা নিষেধ। তো চাউলে আমরা ঠিক মতন জেলের জালিয়ারা পায় না, এই গাড়িওয়ালারা পায়, অমুক পায়, সমুক পায়, মাতালারা পায়। কিস্তি ঠিক মতো দিতে পারি না, খাইতে লইতে পারি না, বউ বাচ্চারা অনেক আমরা কষ্টে দিন কাটতে আছে। ইলিশ সংরক্ষণে দেশের প্রধান 6টি অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরা বন্ধ। এই নিষেধাজ্ঞা শেষ না হতেই 15 এপ্রিল থেকে বঙ্গোপসাগরে শুরু হবে মাছ শিকারে টানা 58 দিনের নিষেধাজ্ঞা। এর বাইরে অক্টোবর মাসে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা এবং নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা সংরক্ষণে বিভিন্ন মেয়াদে চলে অভিযান। এদিকে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা চলাকালে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে দীর্ঘদিনের। গবেষকদের মতে শুধু নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, প্রয়োজন জেলে পরিবারের সামাজিক সুরক্ষা এবং আঞ্চলিক সমন্বয়। জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চয়তা করেন, তাহলেই দেখা যাবে যে জেলেরা বেঁচে থাকার জন্য অন্যের তাগিদে নিষিদ্ধ সময়ে মাছ ধরবে না। তবে মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগও নেওয়া হচ্ছে। জেলেদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করবে, যেটা আমাদের জেলেদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করবে। শুধু পটুয়াখালী জেলাতেই নিবন্ধিত জেলে প্রায় 80,000, এর বাইরে আরও প্রায় 1.5 লাখ মানুষ জড়িত এই পেশায়। জেলেরা বলছেন একসময় নদীতে জাল ফেললেই ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, কিন্তু এখন আর সেই দৃশ্য দেখা যায় না। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দুগ্ধ ভান্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এসব পণ্য তৈরি করে দেশব্যাপী বাজারজাত করছে তারা। সম্ভাবনাময় এ শিল্পে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। প্রান্তিক খামারিদের উৎপাদিত দুধকে ঘিরেই স্বপ্ন বুনছেন স্থানীয় উদ্যোক্তারা। আর প্রাণী সম্পদ বিভাগ বলছে দুগ্ধ শিল্পকে এগিয়ে নিতে আর্থিক সহযোগিতার পাশাপাশি দেয়া হচ্ছে পরামর্শ। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুন্দুর রিপোর্ট। দুধ উৎপাদনে দেশের শীর্ষ জেলা সিরাজগঞ্জ। জেলার শাহজাদপুর উপজেলার প্রায় 3 লাখ গবাদি পশু থেকে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়। এর মধ্যে 70 থেকে 80,000 লিটার দুধ সংগ্রহ করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক বিটা সহ বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান। খামারিরা এসব প্রতিষ্ঠানে সমিতিভুক্ত হয়, তাদের নির্ধারিত প্রতি লিটার দুধ 45 থেকে 50 টাকা দরে বিক্রি করতে হতো। এতে লোকসান হতো বলে জানান খামারিরা। কিন্তু বর্তমানে পাল্টে গেছে সে চিত্র। স্থানীয় উদ্যোক্তারা গড়ে তুলেছেন প্রায় 1/2 দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা প্রান্তিক খামারিদের কাছ থেকে প্রতি লিটার দুধ 60 থেকে 65 টাকা দরে সংগ্রহ করেন। ব্যবসা ভালো হয় খুশি উদ্যোক্তারা, আর দুধের দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন খামারিরা। আমরা দুধ অনেক ভালো দামে বিক্রি করতেছি, আমাদের খামারিদের অনেক দুধ ফেলা দিতে হয় না। ডেরি, মাঠা, গোল, ঘি আমরা এগুলো তৈরি করে থাকি। দুধের রেট তারা একটু বেশি পাচ্ছে, খামারিরা একটু লাভবান হচ্ছে। আমাদের গাড়িতে কুলিং সিলার সিস্টেমের মাধ্যমে আমরা গ্রাহকের কাছে পৌঁছে দেই, নিজস্ব পরিবহনের মাধ্যমে। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যেন টিকে থাকতে পারে, এজন্য আমরা তাদেরকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা 12 থেকে 15 জন উদ্যোক্তাকে প্রায় 11.5 লক্ষ টাকা করে আমরা প্রণোদনা দিয়েছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে শাহজাদপুরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন প্রায় 20,000 লিটার মাঠা উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা। দুধের রাজধানী হিসেবে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো গড়ে ওঠায় একদিকে যেমন প্রান্তিক খামারিরা দুধের সঠিক বাজার মূল্য পাচ্ছে, অন্যদিকে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে এবার আম মৌসুমের অনিয়ার অর্থাৎ বেশি ফলনের বছর। মৌসুমের শুরুতেই ব্যাপক মুকুল দেখা দিয়েছে জেলার আমবাগানে। ঝরে পড়া ঠেকাতে পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। ক্ষতির সংখ্যা মোকাবেলায় পরামর্শ দিচ্ছেন গবেষক ও কৃষি বিভাগের কর্মকর্তারাও। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে আমের মুকুল। বসন্তের আগমনে প্রকৃতির এই সাজ ও মুকুলের মৌ গন্ধে মন জুড়াচ্ছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের চাষিদের। চলতি মৌসুমে 2 সপ্তাহ আগেই গাছে এসেছে আমের মুকুল। ইতোমধ্যে জেলার আম বাগানগুলোতে প্রায় 80% বেশি গাছে দেখা দিয়েছে মুকুল। আগামী 10 দিনের মধ্যেই বাকি গাছেও দেখা মিলবে বলে আশা বাগানীদের। মুকুল ও গাছের পরিচর্যা করতে কীটনাশক স্প্রে ও সেচ দিচ্ছেন চাষিরা। কয়েকদিনের মধ্যে বৃষ্টি বা কুয়াশা না হলে বেশিরভাগ মুকুল থেকেই বের হবে আমের গুটি। বিজ্ঞানসম্মতভাবে তাদের পরিচর্যার কারণে কিন্তু প্রতি বছর বাগানেই কিন্তু মুকুল আসছে। কিছুগুলো বাড়াচ্ছে, কিছু ধরেন যে ফেটে গেছে, কিছু বাড়াবো আছে। দেখা যাক 10টা দিন আবহাওয়া এরকম থাকলে আমরা যেন মনে করছি যে আম যেন ক্লিয়ার হবে। আমরা রেগুলার স্প্রে করছি, বাগানে সেচ দিচ্ছি। গত বছর মুকুল আসছিল, কিন্তু মুকুলটা নষ্ট হয়েছিল অসময়ে বৃষ্টির কারণে বা খরার কারণে। এবার মুকুল আসা শুরু হয়েছে প্রায় 10 দিন থেকে। এখন পর্যন্ত আসানোর ভালো ফল বলা যায়। বেশি ফলনের বছরে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা ও আম গবেষকরা। গত বছর আমাদের এখানে প্রচুর আম হয়েছে। আশা করছি যে এবছরে আবহাওয়া অনুকূলে আছে, এবছরে আমাদের আমের মুকুল ভালো হবে এবং পরবর্তীতে যদি আবহাওয়া যদি ভালো থাকে আশা করছি এবার আমাদের আমের ভালো একটা ফলন পাবো। ম্যানকোজেব 2 গ্রাম প্রতি লিটার পানিতে এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশক সেটা আমরা 0.5 ml অর্থাৎ হাফ ml প্রতি লিটার পানিতে মিশ্রিত আমরা স্প্রে করি। তাহলে এখন আমার যে মুকুলটা এখন আছে সেটা ভালো থাকবে এবং যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকে তাহলে এবারও আমার মনে হয় ভালো ফলন আশা করা যায়। চলতি মৌসুমে জেলায় 37,487 হেক্টর জমিতে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগে আরেকটি মাইল ফলক স্থাপিত হলো। চালু হলো রাঙামাটি নদীর ওপর নবনির্মিত গোমা সেতু। এর ফলে বরিশাল জেলা সদরের সঙ্গে বাকেরগঞ্জ ও পটুয়াখালীর সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সেতুটি উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ যেন ঈদ আনন্দ। একটি সেতুর উদ্বোধনকে ঘিরে নদীর 2 প্রান্তের মানুষের মাঝে বইছে উল্লাস। দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ আর এক ধাপ এগিয়ে গেল। 9 বছরের দীর্ঘযাত্রায় নকশা পরিবর্তন ও উচ্চতা সংক্রান্ত জটিলতা কাটিয়ে চালু হলো রাঙামাটি নদীর উপরে নির্মিত গোমা সেতু। এর ফলে বরিশাল জেলা সদরের সঙ্গে বাকেরগঞ্জ ও পটুয়াখালীর সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। মঙ্গলবার দুপুরে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এরপরেই যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। রোগী নিতে বরিশালে ওই ফেরির জন্য অনেক কষ্ট হইতো। এখন এটা হয়েছে দেখিয়া দক্ষিণাঞ্চল পর্যন্ত আকারে সারা বাংলাদেশে যাতায়াত খুব ভালো হচ্ছে। একটা ব্রিজ হলে সে এলাকার রাস্তাঘাটের উন্নয়নটা সবচেয়ে ভালো হয় আগে। তো একটা ব্রিজ হওয়ার কারণে আমাদের সবার জন্য এটা ভালো। মানুষের যে প্রত্যাশা ছিল আরো আগেই ব্রিজটা হওয়ার কথা ছিল, কিন্তু অনেক লেট হলো। মানুষ ব্রিজ পাইছে, খুব উৎসাহ উদ্দীপনা। এই ব্রিজটা না থাকার কারণে মানুষের ভোগান্তি হইতো। বাকরগঞ্জের বেশ কয়েকটা ইউনিয়নের, বিশেষ করে বাকরগঞ্জ ছাড়াও বাউফল থেকে শুরু করে বিভিন্ন কালীশুরি বিভিন্ন জায়গার লোকজন এই রাস্তা চলাচল করে। উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, সেতুটি চালুর ফলে কৃষি, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় মানুষদের দীর্ঘদিনের ভোগান্তি স্থায়ীভাবে লাঘব হবে। এই অঞ্চলের মানুষের আমার বিশ্বাস যাতায়াতের ক্ষেত্রে এই সেতু একটা যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 283 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় হয় 92 কোটি টাকা। রাঙামাটি নদীর উপর নির্মিত এই গোমা সেতুটি কেবল ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটি নদীর 2 পাশের কয়েক লাখ মানুষের এক স্বপ্ন। দীর্ঘদিনের নৌপথের সেই ভোগান্তি আজ পেছনে ফেলে উদ্বোধন হয়েছে সেতুটির। এর মধ্য দিয়েই এই 2 পারের মানুষ বুনছেন তাদের স্বপ্ন। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সিলেটের পর্যটন ব্যবসায়ীরা। প্রস্তুত করা হয়েছে সব হোটেল, মোটেল, রিসোর্ট। সঙ্গে রয়েছে সব ধরনের পরিবহন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসনও।
এ সময়ে 15 থেকে 20 লাখ পর্যটকের সমাগমের আশা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। দেশের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণীয় স্থান সিলেট। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লালাখাল, সাদা পাথর, চা বাগান, পাহাড়, নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর লাখো পর্যটক বেড়াতে আসেন দেশের সব উত্তর পূর্বাঞ্চলের এই কোণে। বছরের অন্য সময়ের তুলনায় ঈদ মৌসুমে চাপ বাড়ে কয়েক গুণ। ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের বরণ করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। প্রস্তুত করা হয়েছে সব হোটেল, মোটেল, রিসোর্ট, সঙ্গে রয়েছে সব ধরনের পরিবহন। প্রতি বছর ঈদের সময় ভালো একটা হেডিক পড়ে, অনেক সময় আমরা রুমকে গেস্ট দিতেও পারি না, ফুল হাউস থাকে। নিরাপত্তা আছে, তবে আমাদের চাহিদা আরও একটু বেটার হোক, যাতে ইন্টারন্যাশনাল যে ট্যুরিস্ট যারা আসে তাদের সাপোর্টিংয়ের জন্য পরিবহন ব্যবসাটাকে যাতে ঘুরে দাঁড়াতে পারি সেই দিকে মালিক এবং শ্রমিকরা, গাড়ি, পরিবহন সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি কিছু ঘটনা এই খাতে নেতিবাচক প্রভাব পড়লেও এখন ঘুরে দাঁড়াচ্ছে। গভর্নমেন্ট আনস্টেবিলিটির কারণে ট্যুরিজমটা একটু কম হয়েছে। তারপর যেহেতু সিলেটে অনেক সবুজ এবং অনেক জিনিস দেখার আছে, তারপর হিউজ নাম্বার অফ মানুষ আসবে। সাদা পাথর কাণ্ডের পর বর্তমান জেলা প্রশাসক পাথর পুনর্স্থাপনের পর পর্যটন স্পটগুলোর একটি নান্দনিক রূপ ফিরে পেয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। বিভিন্ন স্পটে টহলে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। যেখানে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বা অন্যান্য কোনো সমস্যায় যেন পর্যটকরা না পড়ে, প্রত্যেকটা স্পটেই সার্বক্ষণিক টহল ডিউটিরত টুরিস্ট পুলিশ থাকবে। কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না হয় সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ, আমাদের পুলিশ, বিজেপি, আমরা সবাই এর জন্য আমরা সহযোগিতা করব। এবার ঈদ উল ফিতর মৌসুমে অন্তত 15 থেকে 20 লাখ পর্যটকের সমাগমের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। গাইবান্ধা ও ভোলা সহ দেশের বেশ কিছু এলাকায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর ও ফসলি জমি। তবে কৃষি বিভাগ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন ও কৃষি বিভাগ। বসতঘরের উপর উপড়ে পড়েছে গাছ, দুমড়ে মুচড়ে গেছে বসতঘর। আবার অনেক এলাকায় ঝড়ের তোড়ে ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত 12টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ, চক্রহিমাপুর, খামারপাড়া, মাদারপুর ও দরবস্ত ইউনিয়নের গোসাইপুর, রামনাথপুর, দুর্গাপুর সহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে, উপড়ে যায় অনেক ঘরের টিনের চালও। এছাড়া গাছপালা ভেঙে পড়া সহ উপড়ে গেছে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি। শিলাবৃষ্টির কারণে 399 হেক্টর ফসলের ক্ষেত কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্প অল্প একটু শিল্প বেঁধল, তারপরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তারপরে বড় বড় শীত। বৃষ্টির কারণে অনেক শিল পড়ছে, শিল পরে অনেক ক্ষয়ক্ষতি, আমাদের ঘর বাড়ির টিন সব ঝাঁঝরা হয়ে গেছে। ধান, ভুট্টা জমি সব শেষ, কিচ্ছু নাই, মানে এবার একদম কাঙ্গাল, পথের কাঙ্গাল একদম। এদিকে সোমবার মধ্যরাতে ভোলার চরফ্যাশন উপজেলার সাগরমোহনার ঢালচরেও আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এতে দুর্ভোগে বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের চাপ থাকলেও অনেকটা স্বস্তিতেই ঢাকা ছাড়ছে মানুষ। এই মুহূর্তে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল এবং পাটুয়ারিয়া ঘাটে আছেন মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। রাজধানী ছাড়ছে লাখো মানুষ ঈদযাত্রায়। এই পদ্মা সেতু অতিক্রম করে দক্ষিণে মানুষ কিন্তু বাড়ির পানে যাচ্ছে এবং গেলকাল যে 24 ঘন্টায় এই পদ্মা সেতু দিয়ে কিন্তু দক্ষিণাঞ্চলের 21টি জেলায় কিন্তু যানবাহন পারাপার হয়েছে 38,500-র বেশি। সেখান থেকে কিন্তু আয় হয়েছে 4,18,00,000 টাকার বেশি এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছেন যে এর আগের দিন কিন্তু 28,000 যান পারাপার হয়েছিল। তো গেল কালের চাইতে কিন্তু আজকে যানবাহনের চাপ কিছুটা কম।
এবং যেসব যানবাহন আসছে আপনারা দেখছেন যে মুহূর্তে কিন্তু পার হয়ে যেতে পারছে, কারণ এই প্রান্তে কিন্তু 8টি যে টোল বুথ রয়েছে এই টোল বুথ দিয়ে কিন্তু যানবাহন পারাপার হয়। এর মধ্যে একটি কিন্তু রাখা হয়েছে মোটরসাইকেলের জন্য, কিন্তু বাড়তি এই মোটরসাইকেলের চাপ সামলানোর জন্য কিন্তু আরো 3টি বুথ বাড়ানো হয়েছে। সেই বুথ দিয়ে কিন্তু আসা মাত্র পার হয়ে যাচ্ছে, এই জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে না। কিন্তু বাকি 7টি যে লেন রয়েছে সেই লেন দিয়ে কিন্তু বাস, ট্রাক, মাইক্রো, প্রাইভেট কার সহ নানা রকমের যানবাহন পারাপার হচ্ছে। আর এখানকার যে ইলেকট্রনিক টোল সিস্টেম যেটি চলন্ত গাড়ি পারাপার হতে পারছে, সেইখানে কিন্তু 2টি বুথ রয়েছে। সেই বুথ দিয়ে কিন্তু ইটিসি তারা বলছেন এই ইটিসি দিয়ে পারাপার হচ্ছে এবং দুই পারেই কিন্তু 2টি করে 4টি রয়েছে এই ইটিসি। তো সেখানে চলন্ত গাড়ি পারাপার হলেও মাত্র কিন্তু 400 গাড়ি রেজিস্ট্রেশন এই পর্যন্ত হয়েছে। সে কারণে সেই চলন্ত গাড়ির পরিমাণ কম থাকলেও কিন্তু এই ম্যানুয়ালি আগের মতো যে যানবাহন কিন্তু প্রচুর পারাপার হচ্ছে এবং সেটি বলছে যে রাত্রে 12টার পর থেকে এই পর্যন্ত কিন্তু আরও 8000 যান পারাপার হয়েছে। এবং এই পদ্মা সেতুর 2 প্রান্তে যে এক্সপ্রেসওয়ে রয়েছে এই সুপার এক্সপ্রেসওয়েতেও কিন্তু নানা রকম যে প্রস্তুতি নেওয়ার কারণে, চেকপোস্ট রাখবার কারণে, ট্রাফিক সিস্টেম বেশি সক্রিয় রাখবার কারণে কিন্তু কোনো রকম ঝুঁকি ঝামেলা ছাড়াই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছে ঈদযাত্রায়। এবং এবং এখানকার যে পদ্মা সেতুর 2 প্রান্তেই যে এই এক্সপ্রেসওয়ে রয়েছে এবং পদ্মা সেতুর রয়েছে, সেখানে কিন্তু 181টির বেশি এখানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। সেগুলো দিয়েও কিন্তু কন্ট্রোল রুম থেকে মনিটর করা হচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়াও কিন্তু এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সদস্যরা এই ঈদযাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য নানা রকম প্রস্তুতি রেখেছেন। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে পদ্মা সেতু দিয়ে ঈদযাত্রার সবশেষে আমরা নৌপথের খবর জানতে চলে যাব পাটুরিয়ায়। সেখানে রয়েছেন সহকর্মী ইসুফ আলী। ধন্যবাদ উজ্জ্বল। তো মানিকগঞ্জের যে ঘাটগুলো কিন্তু একদম স্বস্তি নিয়ে এই মুহূর্তে আসলে যারা যাত্রী এবং যানবাহন রয়েছে তারা কিন্তু এটা পার হচ্ছে। অর্থাৎ ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদের খুশি ভাগাভাগি করতে মানুষ কিন্তু নারীর টানে বাড়ি ফিরছে। তবে সকালের এই ঈদ যাত্রাটা খুবই আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে। সকালের দিকে এই নৌপথে ঈদযাত্রার স্বস্তি ও আরামদায়ক হচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রোডে নেই যানজট কিংবা ভোগান্তি। সকালের এই সময়টা মৃদু মৃদু হালকা বাতাসে হালকা শীত অনুভূত হচ্ছে। মেঘলা আকাশে নদীর স্রোত কম থাকায় স্বাচ্ছন্দ্যে ফেরিগুলো চলছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ঘাটগুলোতে যাত্রী ও যানবাহন সংখ্যা বাড়ছে। ভোর থেকে আমরা দেখছি ছোট যানবাহন ও মোটর সাইকেলের সবচেয়ে বেশি ঘাট পার হচ্ছে। পাটুরিয়া ভাঙ্গনের শিকার ঘাটগুলো ও নদীর পানির স্রোতে নিচে চলে যাওয়ায় পন্টুন থেকে যানবাহন ওঠানামায় বেশ বেগ পেতে হচ্ছে। 33টি লঞ্চ এবং 22টি ফেরি এবং কি 67টি স্পিডবোট দিয়ে এই মুহূর্তে এইটা ঘাট এলাকা আসলে নিয়োজিত রেখেছে BIWTC এবং টিএ কর্তৃপক্ষ। আমরা সেই দিকে আমরা এখন আমরা শুনবো ঢাকার খবর। সেখানে আছেন নাজমুল সালেহীন। সেখানকার কি অবস্থা আপনারা দেখছেন? কমলাপুর রেল স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ট্রেন 11 সিন্দুর। দেখতে পাচ্ছেন যে 11 সিন্দুর প্রভাতীতে ইতোমধ্যেই যাত্রী কিন্তু লোকারণ্য হয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। ভিতরে ট্রেনের দরজায় জানলায় জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করেই অনেকে কিন্তু উঠেছেন ছাদ ভর্তি যাত্রী নিয়ে। এর আগে আমরা দেখেছি সকাল 6:45 উত্তরবঙ্গের অন্যতম ট্রেন নীলসাগর এক্সপ্রেস এখান থেকে ছেড়ে গেছে নীলফামারীর উদ্দেশ্যে, কিশোরগঞ্জের উদ্দেশ্যে। যে ট্রেনটি ছেড়ে যাবে সেই ট্রেনটিরও কিন্তু একই রকম অবস্থা। আমরা যদি দেখাই তাহলে ছাদের উপরে কিন্তু অসংখ্য যাত্রী উঠে বসেছে এবং সেই যাত্রীরা আসলে জীবনের ঝুঁকি নিয়েই এখান থেকে রওনা দিয়েছেন কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এই ট্রেনটি 6টা
7:15 এখান থেকে ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ইতোমধ্যেই প্ল্যাটফর্মে এসে ট্রেনটি দাঁড়িয়েছে, ট্রেনের যে ক্লিনিং এবং ওয়াটারিং তা সম্পন্ন হয়েছে এবং যাত্রীরাও কিন্তু ট্রেনের মধ্যে উঠে বসেছেন। গাদাগাদি হুড়োহুড়ি করে যারা ভিতরে উঠতে পারেননি, জায়গা পাননি, তারা গিয়ে বসেছেন ছাদে। তবে এই ট্রেনটিও এখান থেকে সঠিক সময়ে ছেড়ে যাবে বলেই আমাদেরকে জানিয়েছে কমলাপুর স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম। এর মানে হচ্ছে প্রত্যেকটি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে যা ছেড়ে যাচ্ছে সবগুলোই সময় মতো শিডিউল মেনে যথাসময়ে ছাড়ছে, যে কারণে মানুষের ভোগান্তি কিন্তু কিছুটা কমে গেছে। অর্থাৎ যেই ট্রেনের ছাদ ভর্তি থাকুক আর হচ্ছে ভিতরে মানে গাদাগাদি করে মানুষ ভ্রমণ করুক, সেটা অস্বস্তিকর হলেও সময় মেনে যথাসময়ে ট্রেনগুলো শিডিউল বিপর্যয় না করে ছাড়তে পারার কারণে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে গেছে। আজকে কমলাপুর রেল স্টেশন থেকে সারা দেশের উদ্দেশ্যে ছেড়ে যাবে 44টি আন্তনগর ট্রেন এবং এই 44টির মধ্যে কিন্তু 3টি রয়েছে ঈদ স্পেশাল ট্রেন। প্রতিদিন প্রায় 37,000 মানুষ শুধুমাত্র আন্তনগর ট্রেনে করে কমলাপুর রেল স্টেশন ত্যাগ করে দেশের বিভিন্ন প্রান্তে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তারা নারীর টানে গ্রামের দিকে তারা আসলে ছুটে যাবেন। গতকাল থেকেই যে যাত্রী চাপ বেড়েছে, আজকে সকাল থেকেই তার থেকে বেশি চাপ আমরা লক্ষ্য করছি। বিশেষ করে গত রাত থেকে সেই যাত্রী চাপ দ্বিগুণ হয়েছে। যাত্রীদের সেই চাপ ঠেকানোর জন্য রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটি রেল স্টেশনে আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনী, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের উপস্থিতি যেমন বাড়ানো হয়েছে, ঠিক তেমনিভাবে এখানে রেলের যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু তৎপর রয়েছেন। তবে ছাদে ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করা শুরু করেছে, সেইটিকে আসলে তারা ঠেকাতে কতটুকু আসলে সফল হবেন আজকে দুপুরের পর থেকে, সেটা নিয়ে তাদের মুখে এক ধরনের শঙ্কা রয়েছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ। রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনালে যাব সড়ক পথের খবর জানতে। যুক্ত হচ্ছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সালিহ, আপনি যেমনটা বলছিলেন রেলপথের কথা, আমি যে সড়ক পথের কথা বলতে চাই, রেলপথের মতো মোটামুটি কিন্তু সড়ক পথেও বেশ চাপ রয়েছে যাত্রীদের। ঈদের ছুটির দ্বিতীয় দিন আজকে কিন্তু আমরা কল্যাণপুরে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারে এখন যাত্রীরা প্রস্তুতি নিচ্ছেন উত্তরাঞ্চলের দিকে যারা যাবেন তারা। বিশেষ করে 17 জেলার যে সকল মানুষগুলো রয়েছে এই উত্তরাঞ্চলগামী, সেই যাত্রীগুলোই কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কাউন্টারে এখন তো বাজে প্রায় সকাল 7টা, সকাল 8টা 9টা পরবর্তী সময়ের যে বাসগুলো রয়েছে সেটার জন্যও কিন্তু অপেক্ষা করছেন। আমরা সকালে এসে দেখতে পেয়েছি যেমন সারা রাতেই কিন্তু গাড়ি চলে গেছে। সবশেষ আমরা ভোর 6টার যে বাসটি ছিল সেটিও কিন্তু সময় মতো চলে গেছে। তবে যদি আমরা দূরের কথা বলতে চাই সেক্ষেত্রে প্রতি বছরের মতোই কিন্তু এবারও কিছুটা যানজট রয়েছে এই নবীনগর চন্দ্রা যে সড়কটি রয়েছে সেখানে, এবং তার পাশাপাশি টোল আদায় যমুনা সেতুর যে টোল প্লাজা সেখানে যানবাহনের যে চাপ সেটা কিন্তু ব্যাপক আকারে থাকায় এবারও কিন্তু কিছুটা যানজটের আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে গত রাতে প্রায় ভোর 4টার কিছু সময় পরে আমরা দেখতে দীর্ঘ 10 কিলোমিটার কিন্তু যানজট সৃষ্টি হয় এই চন্দ্রা বাইপাইল যেই সড়কটি রয়েছে সেই সড়কটিতে। তবে এই এখন পর্যন্ত আসার কথা যদি বলতে চাই যে এই মুহূর্তে রাজধানীর কল্যাণপুরের বা সড়ক পথের যে অবস্থা মোটামুটি সময় মতোই ছেড়ে যাচ্ছে। তবে বেশ কিছু গাড়ি যেগুলো গতকালকে বেরিয়েছে সেগুলোর হয়তো কিছুটা বিড়ম্বনা থাকলেও সব কিছুই সময় মতোই ছেড়ে যাচ্ছে বলে আমাদেরকে যেমনটা বাস কাউন্টার যারা আছেন কর্তৃপক্ষ তারা জানিয়েছেন। সব কিছু মিলে সড়ক পথের এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, কমলাপুর এবং কল্যাণপুরে। ভোরের সময় আরও থাকছে। লক্ষণ অর্জন না হওয়া পর্যন্ত আফগানিস্তানে হামলার ঘোষণা পাকিস্তানের। অভিযানে 684 তালেবান সদস্য নিহত, দাবি ইসলামাবাদের। সরাসরি আঘাতের হুমকি কাবুলের। মধ্যপ্রাচ্য থেকে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ মাহমুদ বায়েদ ইসলাম। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সালথায় ইফতার মাহফিলে যোগ দিয়ে এ কথা জানান তিনি। বলেন, বৈশ্বিক যুদ্ধাবস্থায় অবসান চায় বাংলাদেশ সরকার। মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা জোরদার করতে চলছে কূটনৈতিক তৎপরতা। সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পররাষ্ট্র নীতিতে। আলোচনার মাধ্যমে বিশ্বের যুদ্ধাবস্থা নিরসনেও কাজ করবে সরকার। প্রবাসীরা যারা আছে তাদেরকে কূটনীতির মাধ্যমে
পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা যারা তাদেরকে যেন সুস্থভাবে ফিরিয়ে আনতে পারি এবং যারা ওখানে আসে তারা যেন ওখানে নিরাপদে থাকতে পারে, তাদের যেন কোনো সমস্যা না হয়, এটাও কিন্তু আমাদের দায়িত্বের একটা অংশ, সেটা আমরা দেখছি। ইরান ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার সহ ক্ষতিপূরণ দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদির পশ্চিম ফেকামারা গ্রামের নিহত প্রবাসী বাচ্চু মিয়ার বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন স্বজনদের কাছে। পরে জানান, তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের সহযোগিতা করা হবে প্রবাসীদের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘটনা ঘটার পর থেকে সার্বক্ষণিকভাবে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। আমাদের সিনিয়র সচিব, আমাদের ডিজি মহোদয়, আমরা বিদেশের সঙ্গে প্রতিনিয়তই যোগাযোগ করে আমরা এই পর্যন্ত একজন লাশ আমরা হস্তান্তর করেছি এবং তার যে ক্ষতিপূরণের বিষয়টা আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরবে যে কোম্পানি সেই সরকারের মাধ্যমে আমরা সেটা আদায় করব ইনশাআল্লাহ। পরপারে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শামস সুমন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। মঙ্গলবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঞ্চনাটক থেকেই অভিনয়ে হাতেখড়ি শামস সুমনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন শননের সক্রিয় সদস্য ছিলেন। পরে সিনেমায় নিয়মিত অভিনয় শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম মন জানে না মনের ঠিকানা, কক্সবাজারের কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও। 2008 সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ছিলেন তিনি। টাঙ্গাইলে নিখোঁজের 3 দিন পর ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঘাগড়াই গ্রামের আলমাসের ইটভাটায় মাটির স্তূপের নিচ থেকে আজগানা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ খানের লাশ উদ্ধার করা হয়। নিহতের ভাতিজা নীরব খান জানান, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির সাইট দেখতে যেয়ে তার আর বাড়ি ফেরেননি ইউসুফ। পরে থানার সাধারণ ডায়েরি করেন বোন পান্না আক্তার। এ ঘটনায় ঘাগড়াই গ্রামের রিজন ও হানিফকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যেই ইটভাটা থেকে উদ্ধার করা হয় ইউসুফের লাশ। শনিবার একটি মাটির ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যাওয়ায় ঘটনায় হানিফের সঙ্গে ইউসুফের বাগবিতণ্ডা হয়। মাটির ব্যবসাকে কেন্দ্র করে ইউসুফ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের। চট্টগ্রামে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে মা ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আনোয়ারার গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে স্ত্রী সুমি ও শিশুকন্যা ওয়াজিহাকে নিয়ে থাকতেন সিএনজি চালক মোহাম্মদ মিজান। প্রায় মিজানের সঙ্গে ঝগড়া হতো সুমির। কিছুদিন আগে স্বর্ণ বন্ধক রাখা নিয়ে আবারও কলহে জড়ান তারা। মঙ্গলবার বিকেলে স্বজনদের ফোন করে সুমি ও ওয়াজিহার আত্মহত্যার খবর জানান মিজান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ নিহতের স্বজনদের। পরে জিজ্ঞাসাবাদের জন্য মিজানকে আটক করে পুলিশ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। সোমবার গভীর রাতে শহরের আমলাপালায় আলী হোসেন ফকিরের বাড়ির বিদ্যুতের তার চুরি করে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে খবর দেওয়া হয় থানায়। বাহিনী প্রধানের বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। চোর শনাক্ত এবং চুরি হওয়া তার উদ্ধারে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম। জিজ্ঞাসাবাদের জন্য এক ভাঙাড়ি দোকানকে আটক করা হয়েছে। চোর চক্রকে ধরতে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে অপহৃত 13 বছরের এক শিশুকে মামলা দায়েরের 24 ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। রাত জানায়, কিশোরগঞ্জের টেক্সটাইল মিলস স্কুলে 7ম শ্রেণীর ছাত্র দেলোয়ার হোসেন কৌশলবশত উঠে পড়ে ট্রেনে। পরে কমলাপুর রেল স্টেশনে এসে হারিয়ে যায়। পরে অপহরণকারীরা তাকে জিম্মি করে পরিবারের কাছে মুক্তি পৌঁছায়। এই ঘটনায় থানায় মামলা করে শিশুটির পরিবার। মামলার 24 ঘন্টার মধ্যে রাজধানীর মুগদা এলাকা থেকে যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক করা হয় মূল অপহরণকারী ও তার 2 সহযোগীকে। এরা মাদ্রাসার শিক্ষক পরিচয়ে টাকা তোলার আড়ালে শিশু অপহরণের সঙ্গে জড়িত। চক্রটি 1.5 মাসে 10 থেকে 12টি শিশুকে অপহরণ করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে। মামলা রুজু হওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা ভিকটিম সহ
এই চক্রের 3 সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। চক্রটি খুব বেশি দিন হয়নি, বাট এর মধ্যেই তারা প্রায় 12টি শিশুকে বিভিন্ন সময়ে নিয়ে তাদেরকে পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে মোটা অঙ্কের টাকা আদায় করে নিয়েছে। আমরা এই চক্রের 3 জন সদস্য মাসুদ, তানবীর এবং সুহাগ 3 জনকেই আইনের আওতায় পুলিশের কাছে সুপর্দ করেছি। চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের কাছে জিম্মি 2 শিশুকে পুলিশের চেষ্টায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে 3 জন রোহিঙ্গা। উদ্ধার হওয়া শিশুরা জানিয়েছেন একটি বোটে করে 250 থেকে 300 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। সোহান ও ইসমাইল 2 শিশু নগরীর চাঁদগাঁও মৌলভীপুকুর পাড় এলাকার বাসিন্দা। 1 ফেব্রুয়ারি কক্সবাজার বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফে নিয়ে তাদের মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়। সেখানে একটি গোপন জায়গায় তাদের কয়েকদিন রেখে এরপর ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এই উত্তাল সাগর পাড়ি দিয়ে প্রথমে তারা থাইল্যান্ডে পৌঁছায়, পরে সেখান থেকে তাদের মালয়েশিয়া নিয়ে অন্য আরেকটি গ্রুপের কাছে বিক্রি করে দেয়া হয়। মালয়েশিয়া শিশু 2টি পাচার হওয়ার পর তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে বিষয়টি জানাজানি হয়। ওদেরকে অনেক মারধর করছে, তোমার আব্বু আব্বুকে কল দাও। কল আসছে, কলের পরে বলতেছে 5 লাখ দাও, 8 লাখ দাও, 9 লাখ দাও, 10 লাখ দাও। আমরা কোত্থেকে দেবো এত টাকা? পাচারের ঘটনা জানাজানি হওয়ার পর থানায় মামলা করে শিশু 2টির পরিবার। এরপর তদন্ত চালিয়ে ও পুলিশি কৌশল ব্যবহার করে পাচার হওয়া 2 শিশুকে 1 মাস 17 দিন পর ফেরত নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের 8 সদস্য গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে 3 জন রোহিঙ্গাও রয়েছে। যাদের বয়স 15, 16 বছর, 17 বছর এদেরকে সংগ্রহ করে এখানে যে আমাদের যে কাছে যারা আছে এদের কাছে হ্যান্ডওভার করে। বাংলাদেশ পুলিশ কাজ করছে এবং সফলতাও আছে প্রচুর। উদ্ধারকৃত শিশুরা জানান একটি বোটে করে ছেলে মেয়ে সহ 250 থেকে 300 জনকে পাচার করা হয়েছিল। তার মধ্যে উদ্ধার হয়েছে শুধু 2 জন। আমাদের মতো আরো 200-300 মানুষ আছে এখানে। তারা চাকরি যখন পাচ্ছে না তখন করে কি বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। 3 শতাধিক এই ধরনের সার্ভাইভার্সকে আমরা বিভিন্ন সাপোর্ট দিয়েছি। মালয়েশিয়ান সরকারের সঙ্গে যোগাযোগ করে বাকিদের উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা দেখছি কে মানব পাচার করতেছে, সে রোহিঙ্গা হোক, নন রোহিঙ্গা হোক, বাংলাদেশি হোক, যারা জড়িত তারা হিউম্যান ট্রাফিকার। জানা যায় কয়েক ধাপে শিশুগুলিকে বিক্রি করা হয়। গ্রেফতারকৃতদের থেকে জানা যায় প্রথম ধাপে 30,000 টাকা করে বিক্রি করা হয়েছিল। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মোংলায় অপহরণের 10 দিন পর দস্যুদের জিম্মি থেকে 6 জেলেকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানায় 7 মার্চ 6 জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে বনদস্যু নানাভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। মঙ্গলবার ভোরে নলিয়ান সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালিরখান এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় 6 জন জিম্মিকে ফেলে রেখে পালিয়ে যায় বনদস্যুরা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের মাত্রা পৌঁছেছে চরমে। ইরাকের মার্কিন দূতাবাস সহ ইসরায়েলের বেইত শেমেল, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনেও হামলা চালানো হয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। যদিও ইরানের যে কোনো শীর্ষস্থানীয় নেতার মৃত্যুতে দেশের জনগণের মনোবল দুর্বল করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী তেহরান ও লেবাননের বিভিন্ন স্থানে বাসিজ ও হিজবুল্লাহ লক্ষ্য করে হামলা চালিয়েছে। খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বিধ্বংসী হয়ে উঠছে ইরান। ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং ইরাকে ইরবিলেও হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 59তম ধাপের হামলা সম্পন্ন করেছে। এই হামলার মূল লক্ষ্যই ছিল ইসরায়েলের বেত শামস, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকা। ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলেইমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেহরান। এনে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরানের সাধারণ মানুষ তাদের মৃত্যু উদযাপন করছে। ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের যে কোনো জায়গায় যে কোনো সময়ে হত্যার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলও ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়ায় হিজবুল্লাহর আক্রমণে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে না। আল জাজিরাকে সংক্ষেপে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ইরানের শাসন ব্যবস্থা এতটাই স্থিতিশীল যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও তা ভেঙে পড়েনি। এদিকে খুব দ্রুতই যুদ্ধ থেকে সরে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানে ন্যাটো দেশগুলো সমর্থন জানালেও তারা সরাসরি অংশ নিতে আগ্রহী নয়। আমরা খুব শিগগিরই ইরান যুদ্ধ থেকে সরে আসব, খুবই নিকট ভবিষ্যতে আমরা সরে যাব, কিন্তু এই মুহূর্তে তাদের সব দিক থেকেই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা দারুণ সমর্থন পেয়েছি, কিন্তু ন্যাটোর কাছ থেকে কার্যত কোনো সমর্থনই পাইনি। ট্রাম্প সব দেশকে আহ্বান জানান হরমুজ প্রণালীকে নিরাপদ করতে, যেটিকে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মাইন ব্যবহার করে ট্যাঙ্কার চলাচল ব্যাহত করছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। নেতানিয়াহু কি বেঁচে আছেন নাকি মৃত? সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব নেতানিয়াহুর প্রকাশিত ভিডিও নিয়ে বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ডিপ ফেকের মাধ্যমে তৈরি করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভিডিও। এসব গুঞ্জন আরও জোরালো হয়েছে যখন বেশ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি কিংবা মন্ত্রী পরিষদের বৈঠকেও অংশ নেননি নেতানিয়াহু। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা চলাকালীন ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি করে। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী মারা গেছেন বলেও জানায় বাহিনীটি, যদিও আইআরজিসির এমন দাবি অস্বীকার করেছে ইসরায়েলি প্রশাসন। এরপর অনেকদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা যায়নি। তার এমন অনুপস্থিতি নিয়ে নেটিজেনদের মধ্যে ঝড় উঠে যায়। সবাই ধরেই নেয় নেতানিয়াহু আর নেই। এর মধ্যেই নিজ কার্যালয়ে দাঁড়ানো অবস্থায় এক ভিডিও প্রকাশ করেন তিনি, কিন্তু তাতেও খুঁত বের করেন অনেকে। বলা হয় নিতানিয়াহুর এক হাতে 6টি আঙুল দেখা গেছে। আর এতেই সমালোচকরা ধারণা করেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো ডিপফেক ভিডিও। এ নিয়ে আবারও শুরু হয় সমালোচনার ঝড়। আর ঝড় উঠতেই পরপর দুটি নতুন ভিডিও প্রকাশ করেন নেতানিয়াহু। একটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলের একটি কফি শপে কফি পান করার সময় নিজের আঙুল দেখিয়ে বলেন তার হাতে 5টি আঙুলই রয়েছে। যদিও এই ভিডিও নিয়েও নেটিজেনরা বিশ্লেষণ করে বের করেছেন যে কফির কাপ ভরা থাকা সত্ত্বেও চুমুক দিলেও একটুও কফি কমেনি। এরপর প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু দর্শনীয় স্থান পরিদর্শনে গেছেন। সে ভিডিওতে তার হাতের আঙুলের আংটি একবার অদৃশ্য হয়ে যায়। এরপর সমালোচকদের সন্দেহ আরো গভীর হয়। এছাড়া এসব গুঞ্জন আরো জোরালো হয়েছে যখন বেশ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতি কিংবা মন্ত্রী পরিষদের বৈঠকেও অংশ নেননি নেতানিয়াহু, যেখানে শুধু আইডিএফ এর কর্মকর্তাদের সঙ্গে ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস। এমনকি বিভিন্ন ধ্বংসাবশেষে পরিদর্শনে যেতেন নেতানিয়াহু, সেখানেও তার পরিবর্তে যাচ্ছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। যদিও নেতানিয়াহু সর্বশেষ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ক্যামেরার সামনে এসে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবার সরাসরি হামাসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের দূতরা। বৈঠকের পর রাফা ক্রসিং আংশিক খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এর মধ্যেই উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এদিকে পশ্চিম তীরে 1 বছরে 36,000-এর বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক ঘর থেকে উচ্ছেদ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় টিকে থাকা 20 লাখের বেশি ফিলিস্তিনির জীবন এখন নির্ভর করছে ভঙ্গুর এক যুদ্ধবিরতির ওপর। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে ভেঙে পড়ার শঙ্কায় অক্টোবরের সেই যুদ্ধবিরতি। এর মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের দূতরা। বৈঠকের পর গাজার একমাত্র গুরুত্বপূর্ণ বহির্বিশ্ব সংযোগ রাফা সীমান্ত আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে হামাসের সঙ্গে এই যোগাযোগ কোনো স্বীকৃতি নয়, বরং কৌশলগত পদক্ষেপ। যুক্তরাষ্ট্র গাজায় একটি টেকনোক্রেটিক প্রশাসন গড়ে তুলে হামাসের প্রভাব কমাতে চায়। একই সঙ্গে নিরস্ত্রীকরণ শর্তে পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে চাপ বাড়ানো হচ্ছে। বৈঠকের মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার গাজার খান ইউনিসে একটি গাড়িতে চালানো ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পশ্চিম তীরেও অব্যাহত আছে ইসরায়েলিদের এই আগ্রাসন। একই দিনে ইসরায়েলি দখলদারদের গুলিতে আরও এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।
এদিকে পশ্চিম তীরে বাড়ছে সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল এক বছরে 36,000-এর বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত 1732টি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় 24% বেশি। এসব হামলায় হতাহত ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ক্ষেত্রে এসব কার্যক্রমে ইসরায়েলি কর্তৃপক্ষের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। সামরিক অভিযান, বাড়িঘর ধ্বংস ও উচ্ছেদ আদেশের ফলে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আফগানিস্তানের সামরিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। গাজাবলিল হক নামের এই পাকিস্তানি অভিযানে এখন পর্যন্ত 684 জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ইসলামাবাদ ও সন্ত্রাসবাদের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার জন্য কাবুলকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। অন্যদিকে আর কোনো আলোচনা নয়, পাকিস্তানের সরাসরি হামলার হুমকি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র। আফগানিস্তানের কাবুলে ধ্বংসস্তূপের পাশে স্বজন খোঁজার আর্তনাদ। একটি রাতেই নিভে গেছে শত শত প্রাণ। ধ্বংসস্তূপ, পোড়া গন্ধ আর চারদিকে ছড়িয়ে থাকা ব্যক্তিগত জিনিসপত্র, এই দৃশ্যের মাঝে দাঁড়িয়ে প্রিয়জনের খোঁজ করছেন অসংখ্য মানুষ। কাবুলের সেই হাসপাতাল মুহূর্তেই পরিণত হয়েছে মৃত্যুকূপে। কেউ ভাইকে খুঁজছেন, কেউ সন্তানকে, কিন্তু উত্তর নেই কারো কাছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের খোঁজে ছুটছেন উদ্ধারকর্মীরা, আর বাইরে দাঁড়িয়ে অসহায় অপেক্ষা পরিবারগুলোর। প্রতিটি স্ট্রেচারে ওঠা মরদেহ যেন নতুন করে ভেঙে দিচ্ছে আরেকটি পরিবারকে। আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানকে হামলার জন্য দায়ী করলেও শুরু থেকেই তা অস্বীকার করে আসছে পাকিস্তান। আফগানিস্তানে এখনও অব্যাহত আছে পাকিস্তানের গাজাবলিল হক অভিযান। তোরখাম সীমান্তে তালেবান ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি পাকিস্তান সেনাবাহিনীর। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, তোরখাম সেক্টরে আফগান তালেবান ও ফিতনা আল খাওয়ারিজ সংশ্লিষ্ট অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাফ জানিয়ে দিয়েছেন, তালেবানকে নির্ধারণ করতে হবে তারা সন্ত্রাসীদের পাশে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। পাকিস্তানে চালানো এই হামলার জবাবে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনীতি বা আলোচনা নয়, এর বদলে আফগানিস্তান প্রতিশোধ নেবে। কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল খিতান বলেন, বেসামরিক নাগরিক ও হাসপাতালের মতো স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জ্বালানি সংকটে অন্ধকারে ডুবে গেছে কিউবা। কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি জানায়, সোমবার দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় প্রায় 1 কোটি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে গ্রিড ধসের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে জ্বালানির সংকট ও পুরনো অবকাঠামোর ওপর বাড়তি চাপের কারণে কিউবায় ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয় দেখা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল জানিয়েছেন, সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। ভোরের সময়ে আরও থাকছে। বাংলাদেশে শেষ সিরিজ খেলতে বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই, জানালেন নাজমুল আবেদিন ফাহিম। নিউজিল্যান্ড সিরিজেই সাকিবকে পাওয়ার প্রত্যাশা। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনায় মধ্যপ্রাচ্যের আকাশে অস্থিরতার ছায়া থাকলেও থেমে নেই প্রবাসী বাংলাদেশিদের ঈদের প্রস্তুতি। নিরাপত্তা সতর্কতার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে ঈদ উল ফিতরের কেনাকাটা। পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন প্রবাসীরা, নিচ্ছেন নানা পরিকল্পনা। শিবলি আল সাদিকের রিপোর্ট। কখনো মোবাইলে সতর্কবার্তা, কখনো দূরের কোনো ঘটনার খবর, এমন নানা উদ্বেগের মধ্যেও সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক নাগরিক জীবনে তেমন কোনো প্রভাব পড়তে দেয়নি দেশটির প্রশাসন। চলছে ঈদের প্রস্তুতি, পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দকে পূর্ণতা দিতে ব্যস্ত সময় পার করছেন তারা। ঈদ যে একটা আনন্দের ব্যাপার, সেটা আমরা সবাই ভাগাভাগি করে নিয়েছি। এবং কি আমাদের এখানে প্রবাসে আমরা যারা এই মালিক শ্রমিক সবাই মিলে
এই আমরা ঈদ উদযাপন করি। ইনশাআল্লাহ আমাদের অন্যান্য বছরের নিয়ে এই বছরও আমাদের ঈদের প্রস্তুতি সম্পন্ন চলতেছে এবং আমরা অন্যান্য বা দেশে পরিবারের সাথে ঈদ করতে চলে যাই। এইবার অবশ্য আমরা এখানে ঈদ করব। তো আমাদের একটা বড় উৎসব, আমাদের এমন একটা উৎসব যেখানে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে অন্যরা আসে, অন্য ধর্মের লোকেরাও আমাদের উৎসবে শামিল হয়। প্রবাসী বাংলাদেশিরা জানান, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি থাকলেও আমিরাত সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও ব্যবস্থা নিয়েছে। এতে সরকারের প্রতি নাগরিকদের আস্থা আরো দৃঢ় হয়েছে। তাই নির্ভয়ে চলছে ঈদের কেনাকাটা। পরিবার বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পরিকল্পনাও চলছে পুরোদমে। গ্লোবাল পরিস্থিতি হিসাবে ঈদের বিগত দিনে যে প্রোগ্রামগুলো ছিল অনেক বড় বড় প্রোগ্রাম, এগুলো তো এখন আপাতত বন্ধ আছে। তো ঈদেরও মনে হচ্ছে না এই ধরনের কোনো প্রোগ্রাম হবে। তবে আলহামদুলিল্লাহ আমরা ঈদটা সুন্দরভাবে উদযাপন করব। এখানকার যে গভর্নমেন্ট আছে আমাদেরকে প্রতিনিয়ত অ্যালার্ট করে দেয় আর আমাদেরকে অনেক সেফটি দেয়। আমি বাংলাদেশ থেকেও এখানে আমাকে মনে হয় যে আমি সেফটির জন্য স্যাটিসফাইড। প্রতিবারের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে আমরা প্রবাসীরা অনেকটা পারিবারিক পরিবেশেই বাংলাদেশি আমেজে এখানে ঈদ পালন করে থাকি। এইবার ঈদ উল ফিতর উপলক্ষে 4 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। দেশের বড় বড় মসজিদ সহ অসংখ্য ঈদগাহে জামাত আয়োজনের প্রস্তুতি চলছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বাংলাদেশ বিমান সহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটায় অনেকেই এবার দেশে গিয়ে ঈদ উদযাপন থেকে বিরত থাকছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। 3টি করে ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলে জানান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসানকে পাওয়ার বিষয়ে আশাবাদী ফাহিম। তবে এত কম সময়ে সব সমস্যার সমাধান করে সাকিবকে খেলানোর প্রক্রিয়া একটু কঠিনই হবে বলে মনে করেন তিনি। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া, নিরাপত্তা ইস্যুতে টি20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়া, দফায় দফায় আলোচনা করেও বিসিবির মন গলাতে পারেনি আইসিসি। এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। এমন প্রেক্ষাপটে দুদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে টানাপোড়েনের আশঙ্কা অনেকের মনেই ছিল। ভবিষ্যতে এ দল দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কিনা প্রশ্ন সবার মনে। তবে বিসিবি বলছে ভারত দল আসছে বাংলাদেশ সফরে। গত বছরের অক্টোবরে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের, কিন্তু দেশের পট পরিবর্তনে শেষ পর্যন্ত সিরিজ স্থগিত করে টিম ইন্ডিয়া। এবছরের পাকিস্তান সিরিজের পর টাইগারদের বাকি 19 ওয়ানডের মধ্যে ভারতের বিপক্ষেও আছে 3টি ম্যাচ, যে ম্যাচগুলো বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিসিবিও চায় ম্যাচগুলো আয়োজন করতে। বিসিসিআইও ইতিবাচক বিসিবির আহ্বানে। আমাদের ক্যালেন্ডারে যেসব খেলা আছে, যাদের সাথে খেলা আছে তাদের সাথে সবসময় যোগাযোগ থাকে, বিভিন্ন ব্যাপারে বিভিন্ন ক্লারিফিকেশনের ব্যাপারে যোগাযোগ থাকে। কোথায় খেলা হবে, কী খেলা হবে, কী নিয়মকানুন থাকবে, কার সুবিধা আছে, কী সুবিধা আছে, কে কী অ্যাডভান্টেজ চায়, এরকম যোগাযোগ কিন্তু সবার সাথেই চলছে। সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চলছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী এইভাবে এই বছরই হবে এবং সবার সাথেই কিন্তু এভাবে যোগাযোগ চলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চলছে। আমাদের ধারণা সবাই পজিটিভ, যত দল আছে আমাদের এখানে আসার কথা আছে সবাই পজিটিভ। শুধু ওয়ানডে নয়, সিরিজে 3টি টি20ও খেলবে বাংলাদেশ ভারত। ম্যাচগুলো সেপ্টেম্বরের শেষ ভাগে আয়োজনের কথা ভাবছে দুই বোর্ড। বছর জুড়েই ব্যস্ত সূচি টাইগারদের। কদিন বাদই শুরু নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের আগে আবারও আলোচনায় সাকিব আল হাসান। আশার বাণী বোর্ড কর্তাদের কণ্ঠে। কিন্তু তার দেশে ফেরার প্রক্রিয়া কি হবে? একজন প্লেয়ারকে কিন্তু আমরা তখনই একটা দলে অ্যাড করব যখন সে ভ্যালু অ্যাড করবে দলে। সাকিব যে মানের প্লেয়ার, সে ভ্যালু অ্যাড করবে এরকমই আমরা বিশ্বাস করি। সো সে আসুক, তারপর আমরা দেখতে পাবো তার কী অবস্থা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেই। বাট সময় যে খুব বেশি আছে তা তো না, বাট আমি আশাবাদী যে বাই দ্যাট টাইম সে চলে আসবে। কিন্তু দলে কখন আসবে, কিভাবে আসবে, এটা তখন নিশ্চিত নই, তাই পুরো ব্যাপারটা এখন পরিষ্কার বলতে পারছি না। আগামী 13 এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। 17 এপ্রিল শুরু ওয়ানডে সিরিজ। তার আগে বাংলাদেশে আসতে হবে সাকিবকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, কূটনৈতিক ব্যর্থতা ছিল কিনা তা খতিয়ে দেখতে নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হবে, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া বিসিবি নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি নিয়ে বোর্ডের দেয়া বিজ্ঞপ্তি নিয়ে ভাবছে না ক্রীড়া মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইসিসির সঙ্গে কথা বলবে সরকার বলেও জানান আমিনুল হক। অনিশ্চিত গন্তব্যে আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড নির্বাচনে স্বচ্ছতা তদন্তে গঠন হয়েছে কমিটি। সেই কমিটিকে বিসিবির স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে উদ্বেগ জানিয়েছে বোর্ড। ক্রীড়া মন্ত্রণালয় আর ক্রিকেট বোর্ড একরকম মুখোমুখি অবস্থানে। বিসিবির উদ্বেগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বোর্ডের উদ্বেগ আমলে নিচ্ছে না মন্ত্রণালয়। বিগত সরকারের সময় সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের উপরে। আমরা যেটা সঠিক, যেটা তদন্ত প্রতিবেদনে উঠে আসবে এবং এখানে যারা বিগত সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সাথেও তদন্ত কমিটি কথা বলবে, বর্তমান ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবে, পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সাথেও কথা বলবে। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএসসি এমন কিছু করলে আইসিসির কাছ থেকে আসতে পারে বড় ধরনের খড়গ। সরকার অবশ্য সবকিছু বিবেচনায় রেখেই গঠন করেছে তদন্ত কমিটি। বিগত নির্বাচনের সময় ডিসিরা একবার অলরেডি কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন। তার পরবর্তীতে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তারা আবার দ্বিতীয়বার কাউন্সিলর পাঠিয়েছে। সো এটা তো একদম দৃশ্যমান সত্য কথা। সো এটি নিয়ে যদি এখন মানে সেই বিগত স্বৈরাচারের মতো যদি কথা বলে যে আমরা যেটি করেছি সঠিক করেছি, সেটি আসলে সমীচীন হবে না। আমার কাছে মনে হয় যে আমরা তদন্ত প্রতিবেদনটা দেখি, তারপরে আমি আইসিসির সাথে কথা বলে আমাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তীতে আপনাদেরকে জানানো। বর্তমান বোর্ডের কার্যক্রম আতশ কাচের নিচে আনতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। কেন টি-20 বিশ্বকাপ খেলতে পারলো না ক্রিকেটাররা, সে বিষয়েও তদন্ত করতে হচ্ছে নতুন কমিটি। আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ ক্রিকেট হয়েছে, বাট আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে এবং আমি আশা করি যে এই বিষয় নিয়েগুলো আমি একটি তদন্ত কমিটি করে আমি পরবর্তীতে যে কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, কেন আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে আসলে আমি এগুলো প্রতিবেদন আকারে আমি ক্রিকেট বোর্ড এবং যারা এটার সাথে জড়িত ছিলেন তাদের কাছ থেকে আমি অবশ্যই চাইব। এদিকে ক্রীড়াবিদদের কাঠামোর মধ্যে নিয়ে এসে ভাতা প্রদানের উদ্বোধন হবে আগামী 30 মার্চ, জানিয়েছেন আমিনুল হক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার পাকিস্তান সুপার লিগে দল পেলেন শরীফুল ইসলাম। নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে খেলবেন টাইগার পেসার। নিলামে দল না পেলেও সরাসরি চুক্তিতে তাকে নিয়েছে জালমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছে, ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। আর শরীফুল লিখেছেন, জালমিতে যোগ দিয়ে গর্বিত তিনি। পাকিস্তান সুপার লিগের নাম লেখালেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। নিলামে 1,10,00,000 মূল্যের ক্যাটাগরি থেকে তাকে না কিনলেও সরাসরি চুক্তিতে লুফে নিয়েছে পেশোয়ার জালমি। হলুদ জার্সিতে পিএসএল মাতানোর অপেক্ষায় শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে সামিল হয়েছেন তিনিও। তবে পেসারদের দাপটের সিরিজে কোনো ম্যাচ না খেলা নিয়ে কিছুটা আফসোস থাকতেও পারে। বল হাতে যে দারুণ ছন্দে ছিলেন শরীফুল, আর সফরকারী পাকিস্তানিদের সদ্য সমাপ্ত সিরিজে মোকাবেলা করতে না হলেও টাইগার পেসারের ফর্ম সম্পর্কে ভালোই জানা তাদের। সবশেষ বিপিএলেই গড়েছেন ইতিহাস। চট্টগ্রাম রয়্যালসের হয়ে 5.84 ইকোনমিতে 26 উইকেট নিয়ে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি গড়েন এই পেসার। পিএসএল-এ প্রথম অংশগ্রহণেও সে ছন্দ ধরে রাখতে চান শরীফুল। এর আগে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল-এ ক্যান্ডি ফ্যালকনস ও কলম্বো স্ট্রাইকার্স আর গ্লোবাল টি-20 কানাডায় বাংলা টাইগার্স মিসিসাউগায় খেলেছেন। পেশোয়ার জালমিতে সতীর্থ হিসেবে পাচ্ছেন নাহিদ রানাকে। দুই টাইগার পেসারের ওপর আস্থা রাখছেন জালমি সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরীফুল ইসলাম প্রস্তুত হলুদ জার্সিতে পিএসএল-এ ঝড় তুলতে। শরীফুল নিজেও তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, পেশোয়ার জালমিতে যোগ দিয়ে গর্বিত।
অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বাংলাদেশের পেস বিপ্লবের অন্যতম সেনানী, জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ শন টেইট সহ কোচিং প্যানেলের অন্যতম প্রিয় পাত্র। ঘরোয়া আর বিসিবির নানা আয়োজনে পারফর্ম করছেন। অদম্য বাংলাদেশ টি-20 কাপে 3 ম্যাচে 3 উইকেট, বিসিএল ওয়ানডেতে 4 ম্যাচে নিয়েছেন 6 উইকেট। পিএসএল এ ভালো করতে পারলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসরেও চাহিদা বাড়বে, সেটা ভালোই জানা পঞ্চগড় এক্সপ্রেসের। শরীফুল নাহিদ ছাড়াও এবারের পিএসএল এ খেলবেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ ইমনের মতো তারকারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচ সামনে রেখে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ ফুটবল দল। কিংস অ্যারেনায় হ্যাভিয়ার কাবরের অধীনে ঘাম ছড়িয়েছেন শমিত জামাল, ফাহমেদুল, জায়ান সহ 28 ফুটবলার। সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশের সমর্থকদের ঈদ উপহার দিতে চায় লাল সবুজরা। তবে এদিন চোটের কারণে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে দেখা যায়নি শেখ মোরসালিনকে। 22 মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা। লম্বা একটা জার্নি শেষে সোমবার মধ্যরাতে দেশে এসেই পরদিন কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলনে সমিত সোম। এই প্রথম অনুশীলনের শুরুর দিন থেকেই লাল সবুজদের সঙ্গে সমিত। স্বাভাবিকভাবেই লাইমলাইটটা নিজের করে নিয়েছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার। অনুশীলনে আলো কেড়েছেন ফাহমেদুল ইসলাম। কার্ড জটিলতায় ছিলেন না ভারতের বিপক্ষে সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন তিনি। চোট কাটিয়ে লম্বা সময় পর জাতীয় দলের অনুশীলনে বিশ্বনাথ ঘোষ। কিংস অ্যারেনায় অনুশীলনে ছিলেন ডাক পাওয়া 28 সদস্যের সবাই। 22 মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা চৌধুরী। 26 মার্চ বছরের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজরা। এর 5 দিন পর এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের সিঙ্গাপুর পরীক্ষা। হোমে জয় না পেলেও অ্যাওয়েতে জয় তুলে নিয়ে বাংলাদেশের সমর্থকদের ঈদের উপহার দিতে চান শেখ মোরসালিন। ফ্যামিলির সাথে কেউ ঈদ করতে পারছি না, তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের চেষ্টা থাকবে যেন আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি এই আসন্ন দুটি ম্যাচে। আমরা দেশের মানুষকে উপহার দিতে চাই, জয় উপহার দিতে চাই, এটা আমাদের আশা থাকবে। সিঙ্গাপুরের থেকে ভিয়েতনাম আরও স্ট্রং, সো দুইটা স্ট্রং টিমের এগেনস্টে খেলাটা আমাদের জন্য ভালো হবে। এবং যেহেতু লাস্ট ম্যাচ এশিয়ান কাপের, সো আমরা সবার ভিতর একটা ডিটারমাইন্ড আছে যে উইন দিয়ে শেষ করতে চাই ইনশাআল্লাহ। ক্যাম্পের শুরুতেই দলের 28 সদস্যকে একসঙ্গে পেয়েছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। এখান থেকে তাকে বাছাই করে নিতে হবে 22 ফুটবলারকে। হালকা চোট পেয়েছেন শেখ মোরসালিন। প্রথম দিনের অনুশীলনে তাকে দেখা যায়নি দলের সঙ্গে। এক পজিশনে একাধিক ফুটবলার থাকায় কাবরেরার চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেওয়ায় এখন ফুটবলারদের কঠিন চ্যালেঞ্জ। কোচের মন জয় না করতে পারলে আছে বাদ পড়ার শঙ্কা। প্রত্যেকটা পজিশনেই এখন হার্ড পজিশন ধরে রাখা, সো পটেনশিয়াল প্লেয়ার আছে সব। যে খারাপ করবে সে টিমের বাইরে চলে যাবে, যে ভালো করবে সে টিমের সাথে থাকবে। সবাই একসাথে ফার্স্টে থেকে শুরু করলে টিমের কম্বিনেশন ভালো হয়। তো আশা করছি আমরা আগের তুলনায় আমরা এবার আরও সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবো এবং ভালোভাবেই ম্যাচগুলো খেলতে পারবো। সিঙ্গাপুরের আগে আমরা ভিয়েতনামের ভালো একটি টিমের সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পাবো। তো এটা আমাদের সিঙ্গাপুরের ম্যাচে খেলার আগে একটা বাড়তি একটা অনুপ্রেরণা বা সবাই নিজেকে ভালোভাবে আরও ঝালিয়ে নিতে পারবে। সিঙ্গাপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের 2 থেকে এশিয়ান কাপের বাছাই শেষ করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে দেশের মাটিতে কঠোর অনুশীলনে জায়ান, জামাল, ফাহিমরা। জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। আর প্রথম দিনের মতো কিংস অ্যারেনায় অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। দু দলের লক্ষ্য কিন্তু একটাই, সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশের যুবারা। আর ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নিতে চায় হামজা, সমিত, ফাহমিদুলরা। এদিকে সাফ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। জাতীয় স্টেডিয়ামে যা ছিল ক্লোজ ডোর। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন রোনান ও ডেকলান সুলিভান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইতিহাদেও আধিপত্য ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। প্রথম লেগে 3-0-তে পিছিয়ে থাকা সিটিজেনদের ওপর ম্যাচের শুরু থেকে চাপ সৃষ্টি করে রিয়াল। 20 মিনিটে স্বাগতিক অধিনায়ক বার্নার্দো সিলভার লাল কার্ডে পেনাল্টি থেকে ভিনিসিয়াসের গোলে লিড তুলে নেয় সফররতরা। প্রথমার্ধের 41 মিনিটে সিটিকে সমতায় ফেরান আর্লি হল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও বাড়ায় লস ব্লাঙ্কোস। পরে ম্যাচের যোগ করা সময় আবারও ভিনির গোলে 2-1-এর জয়ে 2 লেগ মিলিয়ে 5-1 ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
পথে পথে ঈদ আনন্দ। টানা ছুটিতে রাতেও রাজধানী ছাড়েন মানুষ। ট্রেনের যাত্রীচাপ, ভোগান্তি না থাকায় স্বস্তির যাত্রা। বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। স্কুলে লটারি বাদ দিয়ে ভর্তি পরীক্ষায় ফিরলে তা হবে হঠকারী। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। শিক্ষার মান উন্নয়নের পরামর্শ। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি, না খাইতারি, কামড়াইলের সাথে সাথে গুড়ার মতো হয়ে যায়। মনে করেন মশা পারে না, আমাকে আলগায় নিয়ে যায়। মশার কামড়ের অতিষ্ঠ রাজধানীবাসী। বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা। নিয়ন্ত্রণে তেমন তৎপরতা দেখছেন না সাধারণ মানুষ। মানতে নারাজ 2 সিটি কর্পোরেশন। বরিশাল মেডিকেলে মধ্যরাতে আগুন। ধোঁয়ায় রোগীদের শারীরিক অবস্থার আরও অবনতি। অক্সিজেন সংকটে 2 বৃদ্ধের মৃত্যু। ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণে। এ ছিল ভোরের সময়ে। সকালের সময়ের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ অর্জিত আপনাকে। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।